ওকে, তাহলে দেখো আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সে জায়গাতে যাওয়ার ইনফ্যাক্ট আমরা যে জায়গায় ছিলাম সেটা ছিল, আমি বলছিলাম যে তোমাদেরকে মেমোরি সেগমেন্টেশনের জিনিস আজকে বোঝাবো। সুতরাং এই সেকেন্ড লেকচারটা ইনফ্যাক্ট এই ফার্স্ট লেকচারের একটা স্লাইড থেকে শুরু হবে, কিন্তু অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট স্লাইড ইচ্ছা করি আমি শেয়ার করি নাই, নেক্সট স্লাইড ইনফ্যাক্ট 2 আর 3 বা 4, ইনফ্যাক্ট 4টা ক্লাসের কন্টেন্ট যতটুকু সম্ভব আমরা আস্তে আস্তে আগাবো। সুতরাং পরবর্তী যদিও স্লাইড নাম্বার দিয়ে রাখবো 2 আর 3, কিন্তু দেখা যাবে যে 4 নম্বর ক্লাস লেকচার পর্যন্ত আমরা হয়তো সেই কন্টেন্টটি আলোচনা করছি। খেয়াল করে দেখো, হোয়াইট বোর্ড প্যারালে হোয়াইট বোর্ডটা আনি এখনো আসে, দেখি কতক্ষণে আসে। এই হোয়াইট বোর্ডটা প্রায় ডিস্টার্ব করে আছে, যাই হোক। তো আমরা দেখো, যদি স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আবারও জিজ্ঞেস করছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেখানে ছিলাম, আমরা লাস্ট ক্লাসে ইনফ্যাক্ট রেজিস্টার 8086 এর বেশ 14টা রেজিস্টার সম্পর্কে আলোচনা করছিলাম, এবং এই রেজিস্টার গুলার মধ্যে কিছু কিছু রেজিস্টারকে, যেমন এখানে লাল চিহ্ন দিয়ে দেওয়া আছে, সেগুলোকে বলছিলাম স্পেশাল পারপাস রেজিস্টার। এবং কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এই সেগমেন্ট রেজিস্টার গুলা সঙ্গে নিচের যে ইনস্ট্রাকশন পয়েন্টার বা বেস পয়েন্টার, এগুলাকে আমরা বলছিলাম অ্যাড্রেস জেনারেশন পারপাস। এবং একদম শেষে এসে বলছিলাম যে কিভাবে কোড সেগমেন্ট এবং ইনস্ট্রাকশন পয়েন্টার এই দুই রেজিস্টারকে ব্যবহার করে, দুইটি 16 বিটের রেজিস্টার, দুটাকে ব্যবহার করে আমরা কিভাবে 20 বিটের অ্যাড্রেস জেনারেট করছি। কারণ 8086 এর অ্যাড্রেস পিনের সংখ্যা 20, অ্যাড্রেস বিটের সাইজ 20 বিটের, যার জন্য আমাকে 16 বিটের ডাটাটাকে ইউজ করে 20 বিটে কনভার্ট করতে হয়। এবং এই কনভার্সনটাই আমরা এখানে লাস্ট ক্লাসে একটা স্লাইডের মধ্যে দেখিয়েছিলাম যে যদি কোনো কারণে 16 বিটের কোড সেগমেন্টের কোনো একটা ডাটা থাকে, তাহলে তার সঙ্গে আমরা একটা 0 বিট অ্যাড্রেস অ্যাড করব, অর্থাৎ এই সিএস 16 বিটের ডাটাকে 20 বিটে কনভার্ট করব। এই কনভার্সনটাকে মাল্টিপ্লিকেশনও বলতে পারো। মাল্টিপ্লিকেশন করে আমরা একে 20 বিটে কনভার্ট করলাম, করে তারপরে আইপির ভ্যালুটাকে যোগ করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাই। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসে 20 বিটের অ্যাড্রেস জেনারেশনের প্রসেস। ইনফ্যাক্ট এই একই প্রসেস এবার অন্য সেগমেন্ট, যেমন ডাটা সেগমেন্ট তুমি নিতে পারো, স্ট্যাক সেগমেন্ট নিতে পারো, সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম। অর্থাৎ কোনো একটা সেগমেন্ট রেজিস্টার নিবা, তাকে তুমি 10 টাইমস গুণ বা একটা বিট লাস্ট এলএসবি কে অ্যাড করার জন্য যা প্রসেস সেটা করতে হবে, করে তারপরে তার করসপন্ডিং যে অফসেট বলে, একে সাধারণত আইপি বলতে আমরা অফসেট বলতেছি, অফসেট বা ডিসপ্লেসমেন্ট, ওই ডিসপ্লেসমেন্ট রেজিস্টার যেটা থাকবে সেটা যোগ করে আমরা ফিজিক্যালি এইভাবে 20 বিটের অ্যাড্রেস জেনারেট করব। তাহলে খেয়াল করে দেখো, এবার আমি যদি যে স্লাইডটা লাস্ট ক্লাসে বলছিলাম যে ডিসকাস করি না, অ্যাভয়েড করে গেছি, তাহলে এখানে দেখো আমি যদিও বলতেছি মেমোরি বলতে টোটাল মেমোরিটাকে বোঝাচ্ছি, অর্থাৎ 1 মেগা। আমরা জানি যে 20 বিট যদি হয় আমাদের, 20 বিট যদি হয় আমাদের অ্যাড্রেস বিট, তাহলে 20 বিটের কারণে আমরা বলতে পারি, 1 মিনিট, 20 বিটের কারণে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 20 হওয়াতে 1 মেগা আসবে। এবং প্রত্যেকটা সাইজ যেহেতু 1 বাইট করে, আমি ধরে নিলাম এই যে স্কিমেটিক ডায়াগ্রামে দেখাচ্ছি প্রত্যেকটা লোকেশনে 8 বিটের ডাটা স্টোর হয়, 8 বিট মানে 1 বাইট, সুতরাং টোটাল সাইজ হচ্ছে 1 মেগাবাইট। তাহলে আমি যদি এই 1 মেগাবাইটটাকে এরকম একটা ব্লক দ্বারা চিন্তা করতে পারি, তাহলে আমি বললাম উপরে 1 মেগা মেমোরি স্পেস, এবং এই 1 মেগা মেমোরি স্পেসে প্রত্যেকটা লোকেশন আমি ইন্ডিভিজুয়ালি একটা দুটো দেখাচ্ছি, একটা 1 বাইট করে। ওকে, অ্যান্ড সো অন। তাহলে এবার খেয়াল করে দেখো, আমার এই টোটাল 1 মেগাবাইটটাকে আমি 4 ভাগে ভাগ করছি। একটা ভাগকে বলতেছি কোড সেগমেন্ট সিএস, একটা ভাগকে বলতেছি এক্সট্রা সেগমেন্ট ইএস, একটাকে বলতেছি ডিএস ডাটা সেগমেন্ট, আর একটাকে বলতেছি স্ট্যাক সেগমেন্ট এসএস। তাহলে আমরা লাস্ট ক্লাসে যে 4টা সেগমেন্ট রেজিস্টার দেখেছিলাম, প্রত্যেকটা সেগমেন্ট রেজিস্টারের জন্য করসপন্ডিং কিছু গ্রুপ অফ মেমোরি লোকেশন গ্রুপ করে বা সেগমেন্টেশন করে রাখা যায়। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখো যে টোটাল 1 মেগাকে আমি প্রত্যেকটাকে কি সমান ভাগে ভাগ করব? আনসার উইল বি ইয়েস। তাহলে সমান ভাগে ভাগ করলে 4 মেগা, 1 মেগাকে 4 দ্বারা ভাগ করলে তো সাইজ অনেক বড় হওয়ার কথা, কিন্তু বাস্তবে এই এক একটা সেগমেন্টের সাইজ হবে 64 কিলোবাইট। ইনফ্যাক্ট 64 কিলো, প্রত্যেকটা লোকেশন
64 কিলো লোকেশন থাকবে, প্রত্যেকটাতে একই যে কথা বললাম 1 মেগাবাইট করে যেহেতু রাখছি, তাহলে আমি বলতে পারি 64 মেগাবাইট। তাহলে অবভিয়াসলি এক একটা সেকশন যদি 64 কিলোবাইট হয়, সরি মেগা বলছি একটু আগে, সরি 64 কিলোবাইট যদি হয়, তাহলে 4 ইন্টু 64 কিলো দেখো গুণ করে, অবভিয়াসলি এটা ইজ নট ইকুয়াল টু 1 মেগা। তার মানে কি অবভিয়াসলি কিছু কিছু জায়গা থাকবে যেগুলো আনইউজ। যেমন আমি এখানে যদি দেখাই, খেয়াল করো এখানে একটা অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি 64 কিলো, এই অংশটুকুকে বলতেছি আমি ডাটা সেগমেন্ট। তারপরে একটা জায়গা সার্টেন অংশ খালি রেখে পরে আবার আরেকটা সেকশন দেখাচ্ছি, সেই সেকশনকে বলতেছি আমি কোড সেগমেন্ট এন্ড সো অন। তাহলে 64 ইন্টু 4 করলে অবভিয়াসলি এটা 1 মেগা হবে না, কিছু কিছু অংশ খালি থাকবে, এমটি থাকবে। ওকে, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে কেন 64 কিলো, ওয়াই? আমি যদি 4 ভাগে ভাগই করতে পারতাম তাহলে এই সাইজটা আরো বড় করলেই তো হতো, তাহলে আমার 64 কিলো থেকে আসলো। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি গত ক্লাসের উদাহরণই দেই, আমরা কোড সেগমেন্টের ডাটা ছিল 348A, তাকে এবার একটা 0 দিয়ে আমি শুরু করলাম, তাহলে এই যে অ্যাড্রেসটা পেলাম 20 বিটের অ্যাড্রেস, একে বলছিলাম লাস্ট ক্লাসে দেখো বেজ অ্যাড্রেস, অর্থাৎ স্টার্টিং অ্যাড্রেস বা শুরুতে যে অ্যাড্রেস, কোড সেগমেন্টের শুরুর যে অ্যাড্রেস তাকে বলছি বেজ অ্যাড্রেস। এইবার এই বেজ অ্যাড্রেস থেকে আমি এক একটা লোকেশন যদি লোকেট করতে হয়, তাহলে এই লোকেশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোড সেগমেন্টের জন্য আমরা ব্যবহার করব ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টারের সাইজ কত? ইনস্ট্রাকশন পয়েন্টারের রেজিস্টারের সাইজ হচ্ছে 16 বিট, মনে আছে নিশ্চয়ই। তাহলে অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 16 যদি করো তাহলে দেখো 64 আসবে, 64 কিলো আসবে। ক্যালকুলেটর নাও, 2 টু দি পাওয়ার 16 করো, এবার 64,000 সামথিং, কারণ আমরা জানি 1024 বিটে 1 কিলোবাইট। ওকে, সুতরাং আমি যদি এখন এই সংখ্যা যেটা আসবে 2 টু দি পাওয়ার 16 করলে যেটা আসবে সেটাকে যদি 1024 দ্বারা ভাগ করো তাহলেই দেখবা 64 সংখ্যাটা আসবে, আদারওয়াইজ কিন্তু 64 আসবে না, 64,000 সামথিং বা 65,000 সামথিং এরকম একটা সংখ্যা আসবে। তাহলে আমি পাচ্ছি 65,000 সামথিং, কিন্তু বলতেছি 64 কিলো কেন? কারণ কম্পিউটার সিস্টেমে আমরা 1000-এ 1 কিলো হয় না, 1024-এ 1 কিলো হয়। বোঝা গেল? ধরতে পারছো আশা করি। তাহলে দেখো এই 16 বিটের মধ্যে আমি যদি এবার 16 বিট নাম্বারটাকে হেক্সাডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা জানি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে 4টা ডিজিট নিলে আমরা 1 ডিজিট হেক্সাডেসিমালে লিখতে পারি, অর্থাৎ 4টা শূন্য মানে 0, 0001 মানে 1 এন্ড সো অন। তাহলে এইভাবে যদি আগাই, তাহলে আমি এবার যদি এই 16 বিটটাকে 4 ডিজিট হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি বললাম XXXXH, এই H স্ট্যান্ডস ফর হেক্সাডেসিমাল নাম্বার। সাধারণত যে 000 লিখলাম বাইনারি ফর্মে, শেষে আমাকে সাধারণত বি দিয়ে প্রকাশ করতে হয়, যেটা একটা বাইনারি। ডেসিমাল নাম্বারে যেমন এই যে 64, এই যে 1024 লিখলাম, এরপরে ডি লেখা উচিত ছিল ডেসিমাল নাম্বার প্রকাশ করার জন্য, কিন্তু সাধারণত ডেসিমাল লেখার ডিটা ব্যবহার করা হয় না, এমটি মানে কিছুই ফিল আপ করা না, কিছু না থাকলে সেটা ডেসিমাল, আর বাদ বাকি যে কোনো নাম্বার সিস্টেমকে তুমি লাস্টে বি অথবা সাবস্ক্রিপ্ট বি অথবা সাবস্ক্রিপ্ট 16 এভাবে দিতে হয়। তাহলে আমি এবার যদি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো এই XXX নাম্বারের মধ্যে আমি ফার্স্ট ডিজিট হতে পারে 000H, তাহলে এবার পরেরটা হবে অবশ্যই 0001H এন্ড সো অন। এইভাবে যদি আগাতে থাকি তাহলে আমি ম্যাক্সিমাম পেতে পারি FFFFH। বি কেয়ারফুল, এফ বলতে হেক্সাডেসিমালের লাস্ট ডিজিট। তাহলে আমি যদি এবার এখানে গোনা শুরু করতাম, প্রত্যেকটা কম্বিনেশন যদি করে করে আগায় যেতাম, তাহলে দেখতাম এই সংখ্যা 000 থেকে শুরু করে 4টা F পর্যন্ত 64 কিলো আসতেছে। এই কারণে আমি এখানে বলতে পারছি যে প্রত্যেকটা সেগমেন্টের সাইজ 64 কিলো। কেন? কারণ আবারও যদি এক কথায় বলি, এই ভেরিয়েশন অর্থাৎ বেজ অ্যাড্রেস থেকে কোনো একটা লোকেশন বের করতে যেহেতু ইনস্ট্রাকশন পয়েন্টার ব্যবহার করা হয় কোড সেগমেন্টের ক্ষেত্রে, এর সাইজ যেহেতু 16 বিটের, যার জন্য 16 বিট হওয়ার কারণে আমার এর মধ্যে ভেরিয়েশন হতে পারবে 64 কিলো সাইজ পর্যন্ত, যার জন্য প্রত্যেকটার মধ্যে দেখো 64 কিলো লেখা আছে। ক্লিয়ার? আশা করি ধরতে পারছো। তাহলে এবার আমি যদি আরেকটু ডিটেলসে যাই, দেখো আমি বললাম যে কোনো সেগমেন্টের যে হেক্সাডেসিমাল নাম্বার থাকবে, এখানে ইনফ্যাক্ট লাস্টে এজ দেওয়া উচিত ছিল, হেক্সাডেসিমাল নাম্বার থাকবে সেটা 16 ডিজিটের হবে, অর্থাৎ 4 ডিজিট হেক্সার নাম্বার, তার সঙ্গে যদি 0 অ্যাড করো তাহলে তাকে বলতেছি আমি বেজ অ্যাড্রেস। এইবার এই বেজ অ্যাড্রেসের সঙ্গে যদি স্টার্টিং অ্যাড্রেস বা বেজ অ্যাড্রেস বের করতে হয়, বা আমি যদি বলি
1 বলতে হয়, তাহলে অবভিয়াসলি আইপির ভ্যালু হতে হবে সব 0h, 4টা 0h। তাহলে অবভিয়াসলি দেখো 348A0 এর সঙ্গে যদি 4টা 0h যোগ করো, হেক্সাডেসিমাল নাম্বার হিসেবে যদি 4টা 0 যোগ করো, তাহলে একইভাবে 348A0 আসবে। তাহলে আমি ছিলাম কোড সেগমেন্টে, তার সঙ্গে 10h গুণ করে পাইলাম বেজ অ্যাড্রেস, এর সঙ্গে এবার যোগ করছি অফসেট বা একে বলা হয় ডিসপ্লেসমেন্ট, যেটাই বলো না কেন, ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেস, অর্থাৎ কতটুকু বেজ অ্যাড্রেস থেকে কতটুকু ডিসপ্লেস। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু সব 0 দিছি, কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তাহলে এই প্রসেসে আগালে আমি একে বলতে পারি ফিজিক্যাল অ্যাড্রেস, সংক্ষেপে লিখলাম। এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কি বলতেছি, ইনফ্যাক্ট আমার বেজ অ্যাড্রেস। তাহলে আমি দুইভাবে বেজ অ্যাড্রেসকে ডিফাইন করতে পারি। সেগমেন্টে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার শেষে যদি 0 যোগ করে দেই, তাহলে সেটাই হচ্ছে বেজ অ্যাড্রেস। অথবা স্টার্টিং অ্যাড্রেস বলে তার সঙ্গে সব 0, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট 0 বললে সে সংখ্যা যোগ করলে আমি যেটা পাবো সেটাই তার ফিজিক্যাল অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস। ওকে, তাহলে স্টার্টিং অ্যাড্রেস যদি এটা হয়, তাহলে অবভিয়াসলি এবার যদি এক স্টেপ পরেরটাতে যেতে হয়, তাহলে আমাকে এখানে 1 লিখতে হতো, 2 স্টেপ আগালে 2 লিখতে হতো, 3 স্টেপ আগাতে গেলে 3 লিখতে হতো, এন্ড সো অন। তার মানে কি, আমি এই বেজ অ্যাড্রেস থেকে প্রত্যেকটা স্টেপে আগায় ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবো, ম্যাক্সিমাম যেতে পারবো যদি এই 4টা শূন্যর পরিবর্তে যদি 4টা এফ হয়। আমি একবারে লিখে ফেলছি, 4টা এফ যদি হয়, বাড়তে বাড়তে আমি ম্যাক্সিমাম যেতে পারি 4টা এফ, এর বেশি আমার যাওয়ার কোনো উপায় নাই। 4টা এফ যোগ করলে দেখো অবভিয়াসলি এবার এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে নিশ্চয়ই জানো কিভাবে হেক্সাডেসিমালের নাম্বার যোগ করতে, এটা কি বলার দরকার আছে? তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে নাও, তাহলে দেখবা মোড বলে একটা বাটন আছে, মোড বাটনে প্রেস করলে তারপর তুমি নাম্বারটাকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ বাইনারি ডেসিমাল এগুলো কনভার্ট করা যায়। তাহলে আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে এবার যোগ করলে অবভিয়াসলি দেখো এবার আসবে 4489F। আমি কিভাবে লিখে ফেললাম, কারণ এই যে কোণা লেখা আছে অলরেডি, দেখো। তাহলে আমি যদি যোগ করতাম, শূন্যর সঙ্গে এফ যোগ করলে এফ, এর সঙ্গে এফ যোগ করলে 9, কারণ 9 এফ এর পরে আরো এ পর্যন্ত আগালে দেখবা 9 আসবে রেজাল্ট, এন্ড সো অন, একটা মানে কি বলবো ক্যারি যাবে, এবং এইভাবে আগালে আমার ফাইনাল অ্যাড্রেস হবে এইটা। তাহলে আমি যদি লাস্টে এফ 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 যোগ করি, অর্থাৎ ম্যাক্সিমাম ভেরিয়েশনটা যদি যোগ করি, তাহলে যে ফিজিক্যাল অ্যাড্রেস পাবো তাকে বলতেছি ফাইনাল অ্যাড্রেস। অবভিয়াসলি ফাইনাল ওয়ার্ডটা আসতেছে ওই সেগমেন্টের ফাইনাল অ্যাড্রেস, বি কেয়ারফুল। তাহলে আমি বেজ অ্যাড্রেস বলি বা স্টার্ট অ্যাড্রেস বলি, সেটা ওই সেগমেন্টের ক্ষেত্রে বলছি। 4টা এফ যোগ করলে আমি যেটা পাচ্ছি সেটাকে বলতেছি ওই সেগমেন্টের ফাইনাল অ্যাড্রেস। তাহলে এখানে দেখো ছবিতে এবার যদি যাই, তাহলে ছবিতে দেখো প্রত্যেক সময় বলতেছে বটম অফ দ্য ডাটা সেগমেন্ট, আবার 4টা এফ যোগ করে যেটা পাবো সেটাকে বলতেছি টপ অফ দ্য ডাটা সেগমেন্ট, কারণ ডাটা সেগমেন্টের ভ্যালু ছিল 2000H। ওকে, তারপরে দেখো কোড সেগমেন্টে দেওয়া আছে 348A, তার মানে অবভিয়াসলি এর সঙ্গে 0 যোগ করলে যেটা পাবো সেই অ্যাড্রেস লোকেশনটাকে বলছি কোড সেগমেন্ট বেস। তার সঙ্গে এবার 4টা এফ যোগ করো, ম্যাক্সিমামে গিয়ে পাচ্ছি কোড সেগমেন্টের টপ। তাহলে এইভাবে আমি যদি এবার খেয়াল করো বলি যে কোড সেগমেন্টের ক্ষেত্রে তার অফসেট বা ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কন্ট্রোল করবে ইনস্ট্রাকশন পয়েন্টার। কোড সেগমেন্টের জন্য এ ছাড়া, ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার ছাড়া অন্য কেউ এই সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার হতে পারবে না। যেহেতু এটা একটা স্পেশাল পারপাস রেজিস্টার, একমাত্র কোড সেগমেন্টকে এটা ইন্ডিকেট করে, তার অফসেট যেহেতু একমাত্র আইপি দ্বারাই করি, যার জন্য এই আইপি কে আমি লাস্ট ক্লাসে বলে আসছি যেটা একটা স্পেশাল পারপাস রেজিস্টার। ওকে, তাহলে দেখো আমি আর আগের স্লাইডে যাই। তাহলে এরকম স্পেশাল পারপাস রেজিস্টার গুলা দেখো বলে দেওয়া আছে কোনগুলা। আইপি একটা স্পেশাল পারপাস, এসপি একটা স্পেশাল পারপাস। তাহলে কেন এটাকে স্পেশাল পারপাস বলতেছি, দেখো এই এসপিটা স্ট্যাক পয়েন্টারটা কোনো কিছু বলা না থাকলে সরাসরি স্ট্যাক সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার হবে। এখানে যেমন কোড সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার হচ্ছে আইপি, স্ট্যাক সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার হবে এসপি। তাহলে বাদ বাকি যে দুটো থাকলো ডাটা সেগমেন্ট এবং এক্সেস সেগমেন্ট, এইগুলোর জন্য স্পেসিফিক কোনো অফসেট নাই, যে কোনো রেজিস্টারই ব্যবহার হতে পারে, যার জন্য এই দুটার জন্য আর কোনো স্পেশাল পারপাস রেজিস্টার আমি রাখছি না। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এভাবে বলি, ডাটা সেগমেন্ট ব্যবহার করে আমি চাইলে
বিএক্স রেজিস্টারকে অফসেট হিসেবে ব্যবহার করতে পারি, চাইলে এএক্স রেজিস্টারকে অফসেট হিসেবে ব্যবহার করতে পারি এন্ড সো অন। ওকে, তাহলে এবার যদি আমি বলি নেক্সট পেজে দেখো, আমি যদি কথার কথা বলি যে হোয়াট অ্যাবাউট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, আসতেছে না কেন, এক যন্ত্রণা, এই কি বলে কম্পিউটারের ক্লাস নিলে দেখা যায়। এবার আসে, রাখো এক মিনিট। আমি যেহেতু ইয়ে ব্যবহার করছি, কি বলে হোয়াইট বোর্ড, যার জন্য দেখা যায় সেন্স করতে গিয়ে উল্টাপাল্টা হচ্ছে বারবার। রাখো, এবার থামছে। সেন্সিংটা, বোর্ডের সেন্সিংটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই রাইট, এবার হচ্ছে। তাহলে দেখো, এবার আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি মনে করো আমি এবার ডাটা সেগমেন্টকে বললাম যা ইচ্ছা তা একটা ভ্যালু দিতে পারে 3400H। এই অ্যাড্রেস যদি দেওয়া থাকে, এবার কে বলতে পারবা এই ডাটা সেগমেন্টের ক্ষেত্রে বটম অ্যাড্রেস কত এবং ফাইনাল অ্যাড্রেস কত? দেখি কে বলতে পারবা। আমি ডিএস এর ভ্যালু দিয়ে রাখলাম 3400H, কি হবে? কি ব্যাপার, কারো কোনো রেসপন্স নাই? বটম ভ্যালু 3400 হবে, বাট ফাইনাল ভ্যালু তো 3400 হলো না তো। বটম অ্যাড্রেস 3400। একটু আগে কি করলাম, যে সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া থাকবে তার সঙ্গে একটা 0 যোগ করলে না তুমি বটম অ্যাড্রেস পাবা। এই যে, তাহলে আমি এখানে বলতে পারি 3400H হবে তার বেজ অ্যাড্রেস বা বটম অ্যাড্রেস, যেটাই বলি না কেন। হলো? এবার দেখি বলো ফাইনাল অ্যাড্রেস তাহলে কত হবে? স্যার ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাড করলে ফাইনাল অ্যাড্রেস পাবো আমরা। ফিজিক্যাল অ্যাড্রেসটা কত? ফিজিক্যাল অ্যাড্রেস বলবো এটাকে? ফিজিক্যাল অ্যাড্রেসটাই তো হচ্ছে তোমার এখানে যে অ্যাড্রেসটা জেনারেট হবে সেটা তো ফিজিক্যাল। স্যার 4টা এফ যোগ করব, 4টা এফ যোগ করব, এই বেজ অ্যাড্রেসের সঙ্গে 4টা এফ যোগ করব। তো 4টা এফ যোগ করলে এই জিরোর সঙ্গে এফ যোগ হয়ে আসতেছে এফ, এই জিরোর সঙ্গে এফ যোগ হয়ে আসতেছে এফ, এফ এটা কি হবে 3 4। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি ফাইনাল অ্যাড্রেস হবে 43FFFH। বোঝা গেল? তাহলে আমি দেখো এতক্ষণ কোড সেগমেন্ট নিয়ে বললাম, এবার বলছি ডাটা সেগমেন্ট। এই নিয়ম যে কোনো সেগমেন্টের জন্য প্রযোজ্য। ওকে, আমি যদি এখন এখানে স্ট্যাক সেগমেন্ট লিখতাম, স্ট্যাক সেগমেন্টের ভ্যালু মনে করো বললাম 1000H, তাহলে আমি এখানে এটার সঙ্গে ফার্স্টে 10H গুণ করে, বা বলতে পারতাম একে 10 গুণ করে 10,000 করলাম, তাহলে এই 10,000Hটাই হবে আমার। ইনফ্যাক্ট 10,000 বলা উচিত না, 1 কোয়াড 0 বলা উচিত। যাই হোক, যেভাবেই বলি না কেন, এটা হলো তখন তার ওই সেগমেন্টের বেজ অ্যাড্রেস, তার সঙ্গে 4টা এফ যোগ করলে আসতেছে আমার ইনফ্যাক্ট 1FFFF। এটা হবে তার ফাইনাল অ্যাড্রেস। বোঝা গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কার অফসেট কে? মানে আমি এখানে কোড সেগমেন্টের ক্ষেত্রে বললাম সিএস এর অফসেট হচ্ছে আইপি, কিন্তু হোয়াট অ্যাবাউট ডাটা সেগমেন্ট, হোয়াট অ্যাবাউট স্ট্যাক সেগমেন্ট, এগুলার অফসেট কে হবে? তাহলে এটার জন্য দেখো, এবার আমি যদি তোমাদেরকে একটু আগায় নেই, মনে করো পরের স্লাইডের একেবারে আরেকটু আগায় গেলাম, ইচ্ছা করে 29 নম্বর স্লাইডটা যদি দেখাই, 29 নম্বর স্লাইডের সামারি দেওয়া আছে, এর জন্য আমি 29 নম্বর স্লাইডটা নিয়ে আসতেছি। সেগমেন্ট যদি কোড সেগমেন্ট হয় তাহলে তার অফসেট হবে সরাসরি আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার, এবং এই দুইটা মিলে কোন জায়গার অ্যাড্রেস জেনারেট করবে কি হিসেবে? ইনস্ট্রাকশন অ্যাড্রেস। অর্থাৎ কোড সেগমেন্টে আমি এই যে বললাম 4টা ভাগে ভাগ করব, নাম থেকেই বুঝতেছো কোড সেগমেন্ট, তার মানে আমি যে ইনস্ট্রাকশনগুলা কম্পাইল করব
কোড লিখে তাকে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম, কম্পাইল করলাম, তখন সেই কম্পাইলড হওয়া কোডগুলা স্টোর হবে কোড সেগমেন্টের অংশে। অর্থাৎ কোড সেগমেন্টে যে 64 কিলো বাইট জায়গা আছে, সেই 64 কিলো বাইটের কোনো একটা লোকেশন থেকে আমার কোডগুলা স্টোর হবে। এই কারণেই বলা হচ্ছে ইনস্ট্রাকশন অ্যাড্রেস। তার মানে আমি যখনই কম্পাইল করার পরে রান করব, কোড সেগমেন্টের ডেডিকেটেড লোকেশন থেকে একটা একটা ইনস্ট্রাকশন নিয়ে সে এক্সিকিউট করা শুরু করবে। তাহলে আমি এই কোড সেগমেন্টকে আইডেন্টিফাই করার আগে অবভিয়াসলি আমার সিএস এর কোড সেগমেন্টের ভ্যালু কত সেটা জানতে হবে, এবং ইনস্ট্রাকশন পয়েন্টের ভ্যালু কত সেটা জানতে হবে। এই দুইটা মিলেই আমি করসপন্ডিং ওই সেকশনের ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে লোকেশনটা লোকেট করতে পারবো। বোঝা গেল? তাহলে দেখো একই জিনিস এবার যদি স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে বলি, স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম কিছু বলা না থাকলে এসপি আসবে, স্ট্যাক পয়েন্টার আসবে। সুতরাং বুঝতেই পারছো স্ট্যাক পয়েন্টার তার মানে স্ট্যাককে যে পয়েন্ট করবে, স্ট্যাকের কোনো একটা লোকেশনকে যে পয়েন্ট করবে তাকে বলতেছি স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টারের বাদ রেখেও আরেকটা দিয়ে করা যায়, তাকে বলা হয় বেস পয়েন্টার, বিপি। তাহলে এই দুইটাও ইনফ্যাক্ট বিপিটাকেও আমরা দেখো গত ক্লাসে কিন্তু বলি নাই যে এটা একটা স্পেশাল পারপাস, কারণ বিপিটার অন্য ব্যবহারও আছে। শুধুমাত্র যে স্ট্যাক সেগমেন্টের অফসেটকে সে ধরে রাখবে তা না, অন্য কাজও সে ব্যবহার করা যায় বিপি, যার জন্য একে আমরা স্পেশাল পারপাস বলি নাই। তাহলে এই স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে এই দুইটার যে কোনোটা, কিছু বলা না থাকলে এসপি, আর কিছু যদি স্পেসিফিক করো তাহলে তুমি বিপিও দিয়েও অ্যাক্সেস করতে পারো। তাহলে এই দুইটা মোরলেস ফিক্সড। বাকি দুইটা দেখো ভেরিয়েশন আসতেছে, যদিও ভেরিয়েশনটা খুব সূক্ষ্ম। যেমন তুমি চিন্তা করতে পারো ইএস এর ক্ষেত্রে তো বলেই দেওয়া আছে ডিআই, ডেস্টিনেশন ইন্ডেক্স। তাহলে দেখো ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টারটা লাস্ট ক্লাসে আমরা যখন আলোচনা করছিলাম তখন দেখো ডেস্টিনেশন ইন্ডেক্সটা ছিল ইন্ডেক্স রেজিস্টার হিসেবে, যেটা কিনা অ্যাড্রেস জেনারেশন পারপাসে ব্যবহার করা হয়। তাহলে আমি এখানেও দেখাচ্ছি, দেখো আমার এই জায়গাতেও ইএস এর সঙ্গে ডিআই এর একই নিয়মে গুণ এবং যোগ করে আমি এক্সট্রা সেগমেন্টের কোন একটা লোকেশনকে লোকেট করব। তাহলে এটাও তো মোরলেস ফিক্স, কিন্তু এটা ফিক্সড হলো দেখো এখানে একটা আবার এক্সট্রা কথা লেখা আছে, ফর স্ট্রিং ইনস্ট্রাকশন। স্ট্রিং ইনস্ট্রাকশন কিছু ডেডিকেটেড ইনস্ট্রাকশনকে আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন বলবো, আমরা একটু পরে আসবো এটাতে কোনগুলাকে আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন বলি। সেইগুলা যদি আসে তাহলে একমাত্র ডিআইটা ব্যবহার করা যায়, এবং ডিআইটা ব্যবহার করা গেলে তখন ইএস এর সঙ্গে ডিআই মিলে অ্যাড্রেস জেনারেট করবে, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। কিন্তু এই ডিআইটা দেখো আবার ডিএস এর সঙ্গেও ব্যবহার করা যাচ্ছে। সুতরাং এইরকম মিক্স আপ থাকার কারণে আমরা এটাকে তখন স্পেসিফিক বা ফিক্স করে বলতে পারছি না যে ডিআইটাও স্পেশাল পারপাস রেজিস্টার। নো, কারণ ডিআইটা ইএস এর সঙ্গে ব্যবহার হয়, ডিআইটা আবার ডিএস এর সঙ্গে ব্যবহার হচ্ছে, একাধিক ওয়েতে ব্যবহার করা যাচ্ছে। তাহলে সবচেয়ে ভেরিয়েশন আসতেছে ডিএস এর ক্ষেত্রে, ডাটা সেগমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ নাম থেকেই বুঝতেছো যে এই 64 কিলো বাইট লোকেশনে আমি যাবতীয় আমার যা ব্যবহার করার ডাটা থাকবে, বা আমি একটা কম্পাইল একটা ম্যাথ বা কোন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে যে ডাটাটা জেনারেট করলাম, সেই ডাটাকে রাখবো ইনফ্যাক্ট এই ডাটা সেগমেন্টে। যে জায়গায় আমি রাখতেছি সেই জায়গাটাকে আমরা ডাটা বলছি এই কারণেই, কারণ এটাকে আমি বিভিন্ন সময় ডাটা জেনারেট করে স্টোর করছি। তাহলে ওই স্টোরিং লোকেশনটাকে অ্যাক্সেস করার জন্য আমি অফসেট হিসেবে বিভিন্ন রকমের কম্বিনেশন করতে পারি, বিএক্স ব্যবহার করতে পারি, ডিআই ব্যবহার করতে পারি, এসআই ব্যবহার করতে পারি। ডিআই বলতে ডেস্টিনেশন ইন্ডেক্স, এসআই বলতে সোর্স ইন্ডেক্স, এবং এছাড়াও 8 এবং 16 বিটের যে কোনো ইউজার ডিফাইন তুমি নাম্বারও জেনারেট করতে পারো। মনে করো আমি বললাম যে ফর এক্সাম্পল আমি বললাম এনএসইউ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই এনএসইউ ভ্যালুটাকে দিলাম, কথার কথা আমি জাস্ট কোড না লিখে সরাসরি বলতেছি, যেমন মনে করো দিলাম A0018। তাহলে এই এনএসইউটাকে যদি এবার আমি সামহাও ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি, তাহলে এটা একটা 16 বিটের ডাটা হলো বা 16 বিটের নাম্বার হলো। এই 16 বিটের নাম্বারকে তখন যদি আমি ব্যবহার করি তাহলে আমার ডাটা সেগমেন্টে লোকেশন লোকেট করতেই এনএসইউ ব্যবহার করা যাবে। বুঝতে পারলাম? তাহলে এই টেবিলটা ইনফ্যাক্ট একটা সামারি টেবিল হিসেবে আসতেছে যে কে কার সঙ্গে মিলে অ্যাড্রেস জেনারেট করবে, এই টেবিলটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে এই টেবিলটা তো অনেক জটিল, এত কিছু মনে রাখবো কিভাবে, কিন্তু খেয়াল করে দেখো কোড সেগমেন্ট ডাটা সেগমেন্টের জন্য ফিক্সড সবসময় একটাই, আইদার আইপি অথবা এটার ক্ষেত্রে এসপি। আমরা এসপি দিয়ে মনে রাখি, বিপিটাও মনে রাখা যায় খুব সহজেই। আর
সবচেয়ে বেশি ভেরিয়েবল একমাত্র ডাটা সেগমেন্টে। সুতরাং এটা ফার্স্ট লোকে মনে রাখাটা টাফ, কিন্তু ওই যে আবারও একই কথা, বারবার ব্যবহার করলে এই জিনিসটা একেবারেই সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আসো আমি লাস্ট সেকশনে আবার আসি। এই জায়গায় যেমন দেখো কন্টিনিউয়াসলি দেখো এই জায়গায় বলা আছে সিএস এসএস, এইগুলা ভ্যালু কোত্থেকে আমি পাবো। যখনই আমি কম্পাইল করে কোন একটা কোডকে লিখে তাকে এক্সিকিউট করতে যাচ্ছি, তখন আইদার অ্যাজ এ ইউজার অ্যাজ এ প্রোগ্রামার আমি এই ভ্যালুগুলা ফিক্স করতে পারি, আর যদি ফিক্স না করো কম্পাইলের উপরে যদি দায়িত্ব দিয়ে দাও, বা এই যে সফটওয়্যারকে তুমি ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটাকে কম্পাইল করছো, সেই সফটওয়্যারের উপরে যদি দায়িত্ব দিয়ে দাও, তাহলে সে তার আরবিট্রারিলি এই ভ্যালুগুলা জেনারেট করবে, সিএস এসএস ইএস এর ভ্যালু জেনারেট করবে। আর বাদ বাকি যে তুমি একটু আগে যে টেবিলে দেখালাম আইপি বা এসপি, এগুলা তুমি আইদার ইউজার হিসেবেও দিতে পারো অথবা কম্পাইলের উপরেও ছাড়তে পারো। বোঝা গেল? Yes, sir. তাহলে আমরা দেখো আবারও এক সামারি যদি টানি, প্রত্যেকটা সেগমেন্টের সাইজ 64 কিলোবাইট। কেন? কারণ অফসেট আছে 16 বিটের, যার জন্য 64 কিলো। কেন বাইট বলতেছি? কারণ এক একটা লোকেশনে 1 বাইট করে লোকেশন ডাটা রাখা যায়, এই কারণে। তাহলে আমি কোড সেগমেন্টে রাখবো ইনস্ট্রাকশন, ডাটা সেগমেন্টে রাখবো ডাটা, আর বাকি স্ট্যাক সেগমেন্ট, এটা একটা স্পেশাল টাইপ অফ মেমোরি লোকেশন, যেটাকে স্ট্যাক সেগমেন্ট নাম থেকেই বুঝতেছো যে স্ট্যাক হিসেবে আমি যদি এভাবে বলি, একটার উপর একটাকে স্ট্যাক করে, বই যেমন একটার উপর একটাকে রাখা যায়, এইভাবে যদি একটার পর একটা ডাটাকে স্টোর করতে হয়, তাহলে আমি স্ট্যাক সেগমেন্ট ব্যবহার করবো। সেগমেন্টগুলোর ব্যবহারটা আমরা একটু পরে আবার আসতেছি। ওকে, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আজকের স্লাইড, যেটা আমি আপলোড করি নাই, 2-3 স্লাইডে দেখো। এই স্লাইডের এবার কন্টেন্ট ভেরি ব্রেড, অর্থাৎ ইন্টেল মাইক্রোপ্রসেসর, যেটা আমি অলরেডি পিডিএফটা আপলোড করে দিয়ে রাখছি, সেই বইয়ের চ্যাপ্টার 2 থেকে আমরা আনছি। চ্যাপ্টার 2তে এবার কি বলা আছে? মাইক্রোপ্রসেসর এন্ড ইটস আর্কিটেকচার। সুতরাং টাইটেলের যে আর্কিটেকচারের কথা বলা হচ্ছে সেটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করছি। এইবার বলতে পারো প্রত্যেকটা পার্টের আরো ডিটেলস আমরা একটু একটু করে জানবো। যেমন লাস্ট ক্লাসে আমরা বলছি 14টা রেজিস্টার, কিন্তু 14টা রেজিস্টার কার কি কাজ সেটা আমরা ডিসকাস করি নাই, বা কিভাবে সেই 14টা রেজিস্টার অন্য কোনো ভাবে ব্যবহার করে, ইনস্ট্রাকশন আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা বলি নাই। সুতরাং এই আজকের ক্লাস লেকচারের বাকি অংশটুকু আমরা একটা একটা করে আগাবো। তাহলে এখানে দেখো ফার্স্টে আমি যে বলতেছি যে ইন্ট্রোডাকশন হিসেবে যে রেজিস্টারগুলোকে আমরা ব্যবহার করব, সেই রেজিস্টারগুলোকে আমরা ইনফ্যাক্ট বিভিন্ন মোডে ডিসকাস করতে পারি। যেমন 3টা মোড থাকে, রিয়েল মোড, প্রোটেক্টেড মোড এবং ফ্ল্যাট মোড। মজার বিষয় হচ্ছে 8086 এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র রিয়েল মোড নিয়ে আলোচনা করব, কারণ প্রোটেক্টেড এবং ফ্ল্যাট মোডটা 8086 এ নাই। আরো হায়ার ভার্সন যে মাইক্রোপ্রসেসরগুলো আছে 80386 থেকে অনওয়ার্ড, সেইগুলোর মধ্যে এই 3 ধরনের মোডই তুমি কাজ করাতে পারো। যেহেতু আমরা 8086 কে টার্গেট করে এই লেকচার সিরিজটা বা লেকচারটা দাঁড় করিয়েছি, যার জন্য আমরা এখানে এই প্রোটেক্টেড মোড এবং ফ্ল্যাট মোডটাকে টোটালি অ্যাভয়েড করব, সহজ করার জন্য। কারণ এগুলো খুব মানে লিমিটেড অ্যাপ্লিকেশন, যার জন্য আমরা এগুলাকে অ্যাভয়েড করতে পারছি। তাহলে রিয়েল মোড নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে রিয়েল মোডের ক্ষেত্রে এবার 8086 হোক আর একেবারে ইন্টেল কোর i7ই হোক, সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু দেখো প্রোটেক্টেড মোড নিয়ে যদি আলোচনা করতাম, তাহলে 8086 সম্ভব না, 80186 সম্ভব না, হয়তো 386 থেকে অনওয়ার্ডে সম্ভব। মানে যত আপগ্রেড হচ্ছে পিছনের গুলার ক্ষেত্রে এই মোডগুলা রেস্ট্রিক্টেড, এই মোডগুলো ইউজ করা যাচ্ছে না। তাহলে প্রোটেক্টেড মোড রিয়েল মোডের মধ্যে তফাৎ যদি এক কথায় বলি, প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে অনেক ইনস্ট্রাকশন খুব মানে কম কথাতে তুমি অনেক বেশি কাজ করতে পারছো বা স্পেসিফিক কাজ করতে পারছো, যেটা কিনা রিয়েল মোডে সরাসরি সম্ভব না। করতে গেলে অনেকগুলা ইনস্ট্রাকশন লিখে করতে হবে, তার জন্য সেটা একটা হায়ার ভার্সনের এডিশনাল মোড হিসেবে আসতেছে। তার জন্য এক কথা যদি বলি, আমরা এখানে রিয়েল মোড নিয়েই মোর কনসার্ন। ওকে, এবার দেখো রিয়েল মোডের ক্ষেত্রে আমরা অলরেডি যে ফাংশন বা এক একটা রেজিস্টারের ব্যবহার আমরা আলোচনা করব, সেগুলাকে প্রত্যেকটাকে বলা হচ্ছে ভিজিবল রেজিস্টার। অর্থাৎ যে 14টা রেজিস্টারের কথা বললাম লাস্ট ক্লাসে বা আজকেও, সেই 14টা রেজিস্টারকে এবার আমরা ভিজিবল রেজিস্টার বলছি। কেন? কারণ এই রেজিস্টারগুলা সরাসরি কোডিং করার সময় ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনস্ট্রাকশনের মধ্যে ওই কোডগুলো চলে আসবে। ওকে, আর এর বাইরে 80386 যে প্রোটেক্টেড মোড বা আরেকটা মোড যে ছিল ফ্ল্যাট মোড,
এই দুই মোডের ক্ষেত্রে আমরা কিছু কিছু রেজিস্টারকে সরাসরি কোডে না লিখলেও ইনডাইরেক্টলি তারা ব্যবহার হয়। সুতরাং ওই রেজিস্টারের বাইরে, এই 14টা রেজিস্টারের বাইরে আরো কিছু রেজিস্টার 80386 থেকে অনওয়ার্ডে থাকবে, যেগুলোকে বলা হচ্ছে প্রোগ্রাম ইনভিজিবল রেজিস্টার। ওকে, সুতরাং এখানেও বলতে পারি আমরা মোর কনসেন্ট্রেটেড উইথ দিস 14 রেজিস্টার্স। ওকে, তাহলে আমাদের এই লেকচারের উদ্দেশ্য হচ্ছে এই 14টা রেজিস্টারের প্রত্যেকটার কাজ সম্পর্কে জানা, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্ল্যাগ রেজিস্টার, যেটাকে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম একটা 16 বিটের রেজিস্টার, কিন্তু এর মধ্যে মাত্র 9 বিট কাজে লাগবে, সেই 9 বিট সম্পর্কে আমরা জানবো। এবং এই রিয়েল মোডের থেকে, অর্থাৎ এখন থেকে সবসময় আমরা রিয়েল মোড নিয়ে বলি আর না বলে আমরা সবসময় চিন্তা করবো রিয়েল মোড নিয়ে আমরা ডিল করছি। সেই মোডের ক্ষেত্রে এই রেজিস্টারগুলোকে কিভাবে আমরা কাজে লাগাই, অ্যাড্রেসিং বা এই যে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলাম কিভাবে করলাম, কার সঙ্গে কাকে আমরা মিলাবো, এই জিনিসগুলো আমরা এইখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার দেখো লাস্ট ক্লাসে যেহেতু আমরা আর্কিটেকচার সম্পর্কে অলরেডি দেখায় ফেলছি, সুতরাং এবার যদি আমি সরাসরি বলি আর্কিটেকচারের মধ্যে আমরা 14টা রেজিস্টার সম্পর্কে জানছি। সুতরাং 14টা রেজিস্টারের ক্লাসিফিকেশন যেহেতু জেনে ফেলছি, সুতরাং এখন আমরা খুব সহজে এদের কাজ বা পারপাস সম্পর্কে জানতে পারি। ওকে, এই যে একটু আগে বলছিলাম 8086 থেকে একেবারে টপ মোস্ট সবগুলোর মধ্যে প্রোগ্রাম ভিজিবল রেজিস্টার আছে, কিন্তু সবগুলোর মধ্যে প্রোগ্রাম ইনভিজিবল রেজিস্টার নাই। ইনভিজিবল রেজিস্টার বলতে এই 14টার বাইরেও আরো কিছু রেজিস্টার সবগুলাতে নাই, বিশেষ করে প্রথমগুলার ক্ষেত্রে 8086 186 এগুলোর ক্ষেত্রে নাই। এবার আসো এখানে আমি এটাকে স্কিপ করি, একই কথা রিপিটেশন। এবারে এটাকে একটু এনলার্জ করে দেখাই। দেখো এখানে ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছ আশা করি, যদিও স্ক্রিনের লেখাগুলো ছোট, কিন্তু আশা করি দেখতে পাচ্ছ, রাইট? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো, থ্যাংক ইউ, এখানে দেখো যে 14টার কথা বলছিলাম সেই 14টা এখানে অ্যাশ কালার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 6 7 8টা, আর এখানে দেখো ফ্ল্যাগ সহ আরো বাকি 6টা, 2 2 4 5 6। তাহলে এই 14টা কিন্তু এখানে অ্যাশ কালার দিয়ে দেওয়া আছে। এর বাইরে এই যে আরো কিছু আছে R8 R9 থেকে শুরু করে এইগুলা হচ্ছে হায়ার মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে আছে, 8086 এ নাই। সুতরাং এখানে অ্যাশ রঙের হাইলাইট করা ছাড়া বাদ বাকি যে কয়টা আছে সেগুলো হায়ার ভার্সনের জন্য প্রযোজ্য, বা আরো স্পেসিফিক করে বললে প্রোগ্রাম ইনভিজিবল রেজিস্টার হিসেবে এগুলা আছে। ওকে, তাহলে আমরা যেহেতু 8086 নিয়ে কনসার্ন, সুতরাং আমরা এই অ্যাশ কালারটা নিয়ে কনসার্ন। তাহলে বাদ বাকি কি খেয়াল করো, আমরা 8086 এ জানি এক একটা রেজিস্টারের সাইজ 16 বিটের, তার জন্য এই অংশটুকুকে আমরা বলতে পারি 16 বিট। এবার এর যদি দ্বিগুণ করো, এটার ডাবল সাইজে একটা ছবি আঁকলাম, তাহলে এটা দেখো নিচে বলে দেওয়া আছে 32 বিট। তাহলে এই 32 বিটের চেয়ে আরো যদি তার দ্বিগুণ করো, তাহলে বলতেছি 64 বিট, রাইট? তাহলে আমরা এখন 64 বিট নাম্বারের জন্য রেজিস্টার আর দিয়ে প্রকাশ করি 64 বিটটাকে, ওয়াই আর আই ডোন্ট নো, আর এ এক্স। আর 16 এক্সটেন্ডেডটাকে ই দ্বারা প্রকাশ করি, ই এ এক্স। তাহলে সেই এ এক্স রেজিস্টারটাই আমরা আরো হায়ার ভার্সন মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, যেখানে কিনা 64 বিটের রেজিস্টার ব্যবহার করা হয়, তাকে বলতেছি আর এ এক্স। যেখানে 32 বিটের ওই একুমুলেটর রেজিস্টার থাকবে, তাকে বলতেছি ই এ এক্স। তাহলে দেখো এখানে প্রত্যেকটা রেজিস্টারে এ এক্স এর এক্সটেনশনকে বলতেছি ই এ এক্স, বি এক্স এর এক্সটেনশনকে বলতেছি ই বি এক্স এন্ড সো অন। সবগুলোতে দেখো এসপি এক্সটেনশন ইপিআই, ফ্ল্যাগের এক্সটেনশন ই ফ্ল্যাগ, আর তারও যদি ফার্দার এক্সটেনশন যেটা বলছিলাম 64, তার ক্ষেত্রে আমরা আর দ্বারা প্রকাশ করছি, আর ফ্ল্যাগ, আর এসপি, সরি এটা আর এসপি না, আর আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার, আর আইপি, লেখাটা স্পষ্ট বোঝা গেল? দেখো এই জায়গায় ওই যে 4টা সেগমেন্ট, এই সেগমেন্ট গুলা সবগুলার ক্ষেত্রে 16 বিটের, এখানে কোনো রকমের এক্সটেনশন নাই, কিন্তু বাদ বাকি রেজিস্টার গুলার ক্ষেত্রে এক্সটেনশন আছে। এটা ইনফ্যাক্ট আমি বলতে পারি একসঙ্গে সবগুলা 8086 থেকে শুরু করে একেবারে কোর, এখানে যদিও কোর 2 বলা হলো, আমরা আরো হায়ার ভার্সন চিন্তা করতে পারি। এই বইটা যখন লেখা হয়েছে তখন কোর 2 পর্যন্তই মানে স্যাচুরেটেড, বা তারপরে আর যে আপগ্রেডেশন আসতেছিল সেগুলো নিয়ে আর বইটা কভার করে নাই, করলেও খুব হিন্টস দিয়ে করছে, যার কারণে আমরা এখানে কোর 2 বলতে 64 বিট বলতেছি। এখন 128 বিটে যদি এক্সটেনশন হয়, তাহলে তাকে হয়তো অন্য নামে আমি ডাকবো। ওকে,
তাহলে যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখো যদি আমি আর এসপি নিয়ে কথা বলি, তার মানে আমি আরো অনেক হায়ার ভার্সন, সাধারণত পেন্টিয়াম কোর i4 থেকে 386 থেকে ইনফ্যাক্ট অনওয়ার্ড, 386 এর থেকে অনওয়ার্ড এটা 32 বিটের হয়। আর তারও হায়ার ভার্সন কোর i2 বা এই পেন্টিয়াম কোর i2 সম্ভবত কোর টু এক্স্যাক্টলি আমি নিজেও দেখো মনে রাখতে পারছি না, দরকার নাই দেখি মনে রাখছি না। কোর 2 থেকে অনওয়ার্ড গুলা 64 বিটের হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি কোর 2 ব্যবহার করি মাইক্রোপ্রসেসর, তাহলে তার অ্যাকুমুলেটর রেজিস্টার যদি 64 বিটের হয়, তাহলে হোয়াট অ্যাবাউট ইউজিং অনলি 8? সেটা কি সম্ভব? 64 বিটের সাইজ থাকলো ঠিক আছে, কিন্তু আমি ইউজ করতে যাচ্ছি অনলি 8 বিট অর্থাৎ AL, সেটাও ইনফ্যাক্ট সম্ভব। যার কারণে দেখো এখানে প্রত্যেকটার এই RAX-টাকে আমি আবার ভাগ করে দেখাচ্ছি। RAX এর লোয়ার 32 বিটকে বলতেছি EAX, হায়ার 32 বিটকে বলতেছি বা EAX হাই। তাহলে আমি বলতে পারি আমি 64 বিটেও ব্যবহার করতে পারি, টোটালটা নিয়েও সাইজ ডিল করতে পারি, 32 নিয়েও ডিল করতে পারি, 16 নিয়েও ডিল করতে পারি, ইনফ্যাক্ট 8 করেও ডিল করতে পারি। বোঝা গেল? তাহলে এই কারণে এখানে আমি ভাগ করে দেখালাম। কিন্তু যদি 8086 এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এইটুকু AX, এর ক্ষেত্রে আবার EAX নাই, এর ক্ষেত্রে RAX নাই, সরি। ক্লিয়ার? তাহলে এই টেবিলটা থেকে আমি মোটামুটি সবগুলা রেজিস্টারের ভেরিয়েশন গুলা আমি ডিসকাস করতে চাচ্ছি বা আইডিয়া দিতে চাচ্ছি যে কি বেসিক পার্থক্য একটা 8086 এর সঙ্গে একদম লেটেস্টের পার্থক্য কি। পার্থক্য দেখো খুব সামান্য, জাস্ট এক্সটেনশন হয়েছে, যার জন্য ওয়ার্ড প্রসেসিং ক্যাপাসিটি বেড়ে গেছে। ওকে, সুতরাং মাইন্ড ইট যে রেজিস্টার যে মাইক্রোপ্রসেসর নিয়ে ডিল করো না কেন, সেক্ষেত্রে এই সেগমেন্ট রেজিস্টারগুলো মোর অর লেস ফিক্সড। যেটা হচ্ছে দেখো 8086 এ ছিল মাত্র এই 4টা, হায়ার ভার্সনগুলোর ক্ষেত্রে এই 4টা সহ আরো 2টা আসতেছে, FS এবং GS সাপ্লিমেন্টারি সেগমেন্ট রেজিস্টার আসতেছে, যেটা 8086 এ নাই। এই কথাগুলো এখানে ইনফ্যাক্ট বলে দেওয়া আছে। এবার দেখো আমি যদি বলি যে একটা একটা করে আলোচনায় যদি আনি, একই আইডিয়া, আমি এটাকে একটু বের হয়ে যাই কারণ আদারওয়াইজ এবার আবার এনলার্জ করে দেখাই। তাহলে এবার দেখো আমি বলতে পারি যে আমার এই রেজিস্টার গুলার ব্যবহার কি যদি আমি এবার স্পেসিফিক করি, তাহলে RAX 64 বিট রেজিস্টার হিসেবে আছে। 32 বিটের ওই একই অ্যাকুমুলেটর রেজিস্টারকে যদি 32 বিট হিসেবে চিন্তা করি, তাহলে তাকে আমি তখন বলতেছি EAX। আর আমি তাকে যদি 16 বিট হিসেবে চিন্তা করি, তাহলে বলতেছি AX। 8 বিট হিসেবে চিন্তা করলে আইদার AH অর AL। একটু আগে যেটা দেখালাম সেটাই দেখো এখানে বলে দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি 8086 এর ক্ষেত্রে আমার রেজিস্টারটা, অ্যাকুমুলেটর রেজিস্টারটা হচ্ছে অনলি AX। 8086 এর ক্ষেত্রে EAX বা RAX নাই। তাহলে আমার এই আপকামিং স্লাইডগুলোর মধ্যে আমি যেটা আগেই বলছি, আমরা এমনভাবে ক্লাসটা আগাবো 8086 কে টার্গেট করে আলোচনা হবে ঠিকই, কিন্তু আশেপাশের অন্যান্য রেজিস্টার সম্পর্কে বা অন্যান্য মাইক্রোপ্রসেসর সম্পর্কেও আমরা হিন্টস দিয়ে যাব যে কি বেসিক পার্থক্য, কতটুকু এডিশনাল জানলেই আমরা আরো হায়ার ভার্সনে ইজিলি নিজেদেরকে কোপ আপ করতে পারবো। ওকে, তাহলে এইবার দেখো ফাংশন এবং পারপাস, এইটাই আমার জানানোর উদ্দেশ্য। সুতরাং ফাংশন এখন আসে নাই, পারপাস হিসেবে আমি কি বলতে চাচ্ছি যে দেখো এই অ্যাকুমুলেটর রেজিস্টারটা এমন একটা রেজিস্টার যেটা বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনে সাপোর্টিং হিসেবে ব্যবহার করা যায়, যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডজাস্টমেন্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি এই অ্যাকুমুলেটর রেজিস্টারটা ব্যবহার করতে পারি। এখন তোমার হয়তো মাথায় আসতে পারে আমি এগুলো মনে রাখবো কিভাবে। আলটিমেটলি একই কথা, তুমি যখন আরেকটু আগাবো, আমরা আমার সঙ্গে যখন একটু হলো আরো কয়েকটা ক্লাস করবা, তখন দেখবে এগুলো মাথাতে এমনি তোমাদের বিল্ট ইন মতো হয়ে যাবে যে কার কি কাজ। ওকে, সুতরাং এখনই এত মানে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি দেখো তোমরা ওয়ারিড হচ্ছে কি হচ্ছে না আমি না জেনেই বলতেছি ওয়ারিড হয়ে না, কারণ এই কোর্সটা যখন আমি আমার স্টুডেন্ট টাইপে করছিলাম তখন আমার কাছে মনে হতো কি ব্যাপার, এই AX BX CX এত কিছু আমি মনে রাখবো কিভাবে, এগুলো তো মানে কি বলবো মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম মনে হতো। ওই ফিলিংসটা আমার আছে দেখে আমি বারবারই তোমাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি বা বলছি যে ডোন্ট টেক ইট দ্যাট সিরিয়াসলি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলা আপনি মাথায় আসবে, সুতরাং আগের থেকে এত ঘাবড়ানোর কিছু নাই। ওকে, এবার আসো RBX। দেখো আমি ইনডাইরেক্টলি কিন্তু সেই 14টা রেজিস্টার সম্পর্কে একটু একটু করে তোমাদেরকে
ডিসকাস করছি। তাহলে আর বিএক্স বলতে আবারও একই কথা, বিএক্স আসবে বেস রেজিস্টার বা একে বেস ইন্ডেক্স রেজিস্টারও বলে। সুতরাং এর ক্ষেত্রে 8 দিয়ে যদি আসে তাহলে এটা 64 বিটের একটা রেজিস্টার। যদি ইএক্স ইবিএক্স দিয়ে বলি তাহলে 16 বিট, বিএক্স বললে 32 বিট, বিএক্স বললে 16, আর বিএক্স এর অর্ধেক অর্ধেক যদি ব্যবহার করো ইন্ডিভিজুয়ালি তাহলে 8 বিট 8 বিট করে আসে। তাহলে এটার কাজ কি? দেখো এটা বলতেছে সামটাইমস, বি কেয়ারফুল, সব সময় না, সামটাইমস হোল্ড অফসেট অ্যাড্রেস। একটু আগে আমরা অফসেট সম্পর্কে বলছি, যে কোনো একটা রেজিস্টারের কোন একটা লোকেশন, সেগমেন্ট রেজিস্টার হোক বা ডাটা সেগমেন্ট হোক, সেগমেন্ট লোকেশনের অফসেট ধরে রাখার জন্য বিএক্সটা ব্যবহার করব। তাহলে বলা হলো সামটাইমস, তার মানে কি অবভিয়াসলি এই বিএক্স রেজিস্টারটা অন্য কাজেও ব্যবহার হতে পারে, তবে অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে অফসেট অ্যাড্রেস ধরে রাখা। তাহলে অবভিয়াসলি আমরা যেহেতু অলরেডি 29 নম্বর স্লাইডে দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে ডিএস এর সেগমেন্টের অফসেটের ক্ষেত্রে বিএক্স আসতে পারে। মনে আছে কি? অবলিক কমা দিয়ে বলছি এসআই, কমা দিয়ে বলছি ডিআই এন্ড সো অন। তাহলে মনে আছে আশা করি, রাইট? Yes, sir. তাহলে এই বিএক্সটার ওই কারণে এখানে বলা হলো যে এটা অফসেট হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আমি যেহেতু বলেই দিচ্ছি এটা অফসেট হিসেবে ব্যবহার হতে পারে, তাহলে এই 29 নম্বর স্লাইডে বলে দেওয়া আছে সেটা ডাটা সেগমেন্টের কোন একটা অফসেটকে ধরে রাখবে, অর্থাৎ লোকেশন বের করার জন্য। এর জন্যই দেখো এখানে বলে দেওয়া আছে it holds offset address of a location in the memory system in all version of the microprocessor. এই মেমোরি সিস্টেম বলতে কোন মেমোরি সিস্টেম? অবভিয়াসলি ডাটা সেগমেন্ট। যে রেজিস্টারে যে মাইক্রোপ্রসেসরই যাও না কেন, সেই মাইক্রোপ্রসেসরের ডাটা সেগমেন্ট যে লোকেশনকে লোকেট করছে, সেই লোকেশনের অফসেট ধরে রাখতে এই বিএক্সটাকে আমি ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আশা করি ধরতে পারছো। তাহলে এবার আসো সিএক্স, কাউন্টার রেজিস্টার। এটাও একটা জেনারেল পারপাস রেজিস্টার, অর্থাৎ এটা শুধুমাত্র যে কাউন্ট ধরে রাখবে তা না, সেটা অন্য কাজেও ব্যবহার করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি যদি অন্য কাজে ব্যবহার করার উদাহরণ দেই, মনে করো এই যে ডিএস এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে 8 বিট বা 16 বিটের নাম্বার আমরা ব্যবহার করতে পারি, মনে আছে নিশ্চয়ই? তাহলে অফসেট হিসেবে যদি 16 বিটের নাম্বারকে আমি যদি এবার একটা নাম্বারকে ইচ্ছা করে সিএক্স এ পাঠাই, সেই সিএক্সটাকে যদি ব্যবহার করি অফসেট হিসেবে, তাহলেও কিন্তু ইনডাইরেক্টলি সিএক্সটা ডাটা সেগমেন্টের একটা মেমোরিকে অ্যাড্রেস করার জন্য অফসেট হিসেবে ব্যবহার করা যাচ্ছে। সুতরাং এটা যে সবসময় কাউন্টারের ভ্যালু ধরে রাখার জন্য ব্যবহার করবে তা না, অন্য পারপাসেও ব্যবহার করা যাচ্ছে। এর জন্য একে বলা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এখানে সবগুলো ইনফ্যাক্ট এখন যে কয়টা বললাম এক্স বিএক্স এক্স, সবগুলো ইনফ্যাক্ট জেনারেল পারপাস রেজিস্টার। তাহলে এবার আসো ডিএক্স। এখন আর একই কথা রিপিট করা দরকার পড়ে না। আর ডিএক্স থাকলে সেটা আরো অনেক হায়ার ভার্সন মাইক্রোপ্রসেসরের, যেটা কিনা 64 বিটের মাইক্রোপ্রসেসর কোর 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। ইএক্স আসলে 80386 থেকে অনওয়ার্ড এর জন্য প্রযোজ্য, ডিএক্স হলে 8086 এর জন্য প্রযোজ্য। তাহলে আমি এখানে যেটাই বলি না কেন, আমার সবগুলার ক্ষেত্রেই ডিএক্সটা আসতেছে জেনারেল পারপাস হিসেবে, এবং এই ডিএক্স এর জেনারেল পারপাসের মধ্যে এডিশনাল কাজ, এখানে যেমন কাউন্ট ধরে রাখার জন্য ব্যবহার হয়, ডিএক্স এর এরকম একটা স্পেসিফিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পার্ট অফ দ্য রেজাল্ট ফ্রম এ মাল্টিপ্লিকেশন অথবা ডিভিডেন্ড, ভাগের ক্ষেত্রে আমরা একটা অংশ এর মধ্যে স্টোর করে রাখবো। মাল্টিপ্লিকেশনের সময় ধরে নাও আমি যদি এরকম বলি, একটা উদাহরণ যদি দেই, 2 ডিজিটে আমি রেখে দিলাম, এখন নাম্বারটা দিলাম মনে করো 20, তাহলে অবভিয়াসলি এই 20কে আমি এই 2 ডিজিটের মধ্যে রাখতে পারছি। কিন্তু একে যদি এবার আমি 10 দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে 200। তাহলে 200 হয়ে গেলে তাহলে দেখো এই 2 ডিজিট আমি রাখতে পারছি যে লোকেশনে যেটা আমাকে দেওয়া আছে, এই 2কে আমি রাখতে পারছি না। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে এই যে এডিশনাল যে স্পেসটা লাগে, সেই এডিশনাল স্পেসটা দেয় সাধারণত ডিএক্স, যার জন্য বলা হলো পার্ট অফ দ্য রেজাল্ট ফ্রম এ মাল্টিপ্লিকেশন ক্যান বি হোল্ডেড ইন ডিএক্স। আমরা যখন আরো মাল্টিপ্লিকেশনে ফার্দার ডিসকাস করব তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। একইভাবে আমি যদি বলি, ধরে নাও একটা কথার কথা যে দিয়ে রাখছি সাইজ 2 ডিজিটের, কিন্তু ভাগ করার সময় এবার আমি ভাগ করতে চাচ্ছি 300কে, তাহলে আমি 2 ডিজিটে এই 00কে স্টোর করলাম, হোয়াট অ্যাবাউট দিস 3? এই 3কে ধরে রাখার জন্য আমি অবভিয়াসলি তখন ডিএক্সটাকে ব্যবহার করব, কারণ ডিভিশনের একটা পার্ট, ডিভিডেন্টের একটা পার্ট আমি এই ডিএক্সে রাখতে পারি। বুঝতে পারলাম?
আশা করি ধরতে পারছো। তাহলে আমি প্রত্যেকটা রেজিস্টার কি বলতেছি জেনারেল পারপাস, কিন্তু বলি আবার সঙ্গে তার স্পেসিফিক একটা ডেডিকেটেড না হলেও সাধারণত যেখানে ব্যবহার করা হয় সেটা বললাম। যেমন বিএক্স এ বললাম সাধারণত অফসেট ধরে রাখে, সিএক্স কে বললাম সাধারণত কাউন্ট ধরে রাখে, ডিএক্স কে বলতেছে সাধারণত এটা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের একটা পার্ট ধরে রাখবে। ওকে, আশা করি ধরতে পারছো। এবার আসো বিপি। তাহলে এই দেখো বিপি আবার আমরা লাস্ট ক্লাসে জেনে আসছি এটা একটা অ্যাড্রেস রেজিস্টার, বিপি বেস পয়েন্টার। সুতরাং অবভিয়াসলি এখানে বলেই দেওয়া যায় বিপি যেহেতু বেস পয়েন্টার, ইট পয়েন্টস টু এ মেমোরি লোকেশন ফর মেমোরি ডাটা ট্রান্সফার। তাহলে আমি একটা মেমোরি লোকেশন বলতে বোঝাচ্ছি যে 1 মেগাবাইটের যে লোকেশন ছিল তার একটা সেকশন আমি যদি কনসিডার করি, ওই সেকশনে কোনো একটা জায়গার ডাটা আমি যদি কালেক্ট করে অন্য কোথাও ট্রান্সফার করতে চাই, তাহলে আমি এই বিপিটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখন এই লোকেশন লোকেট করার জন্যে আমি যেহেতু বিপিটাকে ইউজ করছি, যার জন্য একে বলা হচ্ছে পয়েন্টার রেজিস্টার বা আরো স্পেসিফিক করলে বেস পয়েন্টার। সুতরাং এই বেস পয়েন্টার দিয়ে আমি স্পেসিফিক একটা মেমোরি লোকেশনকে লোকেট করার কথা বলছি। তাহলে আমরা একটু আগে 29 নম্বর স্লাইডে দেখেছি যে এসপি অথবা বিপি ব্যবহার করতে পারি। তার মানে অবভিয়াসলি বিপির একটা ডেডিকেটেড কাজ হচ্ছে স্ট্যাক সেগমেন্টকে অ্যাক্সেস করা। তাহলে আমি এই যে লোকেশনের কথা বললাম সেই লোকেশনটা একটা মেমোরি লোকেশন, এবং এই মেমোরি লোকেশনটা সাধারণত স্ট্যাক সেগমেন্টের মধ্যেই থাকবে। ক্লিয়ার? আশা করি ধরতে পারছো। তাহলে এবার আসো ডিআই এসআই। তাহলে আমি এখানে বারবারই বলতেছি আর ডিআই বলতে ভুল করো না যে আর ডিআই তো আমার 8086 এ নাই। দ্যাটস ট্রু, আর ডিআই 8086 এ নাই, ডিআইটা 8086 এ আছে। সুতরাং আমি পড়ছি ডিআই, কিন্তু কম্প্যাটিবিলিটি রাখার জন্য আমি আর ডিআই দিয়েও ডিসকাস করে যাচ্ছি। তাহলে এখানে দেখো ডিআই বলতে ডেস্টিনেশনের ডি আর আই এর ইন্ডেক্সের আই, ডেস্টিনেশন ইন্ডেক্স। তার মানে ডেস্টিনেশন কথাটা কি মিন করে, যে কোনো একটা ডাটা ট্রান্সফারের মধ্যে যে জায়গায় আমি ফাইনালি ডাটাটা স্টোর করব তাকে বলতেছি ডিআই। তাহলে অবভিয়াসলি এমন কোন ইনস্ট্রাকশন থাকবে যেটা কিনা এক জায়গার থেকে লোকেশন থেকে ডাটা কালেক্ট করে আরেক জায়গায় নিয়ে স্টোর করবে। যে জায়গায় গিয়ে স্টোর করব সেই জায়গার লোকেশনকে আমি আইডেন্টিফাই করার জন্য এই ডিআই রেজিস্টারটাকে ব্যবহার করব। আর যে জায়গা থেকে আমি ডাটাটা কালেক্ট করলাম তাকে বলতেছি সোর্স। অবভিয়াসলি সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে ডাটা যাবে, সুতরাং সোর্স ইন্ডেক্স ব্যবহার করব কোথায়, যে জায়গা থেকে আমি ডাটাটা কালেক্ট করছি সেই জায়গাতে। এই দুইটা রেজিস্টারের আবার একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন হচ্ছে এই দুইটা কখনো কখনো অ্যাট এ টাইম, অর্থাৎ যদি ডিআই ব্যবহার করো তাহলে এসআইও তোমাকে ব্যবহার করতে হবে যখন স্ট্রিং ইনস্ট্রাকশন বা স্ট্রিং রিলেটেড ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করব। আবার ইন্ডিভিজুয়ালও করা যায়, যেমন আমি স্ট্রিং না করেও ডিআই যদি শুধু ইউজ করি তাহলে স্পেসিফিক একটা লোকেশন থেকে ডাটা কালেক্ট করে আমি কোনো একটা লোকেশনের ডাটাকে প্রিজার্ভ করছি, সেই লোকেশনের প্রিজার্ভ লোকেশনটা আইডেন্টিফাই হবে ডিআই রেজিস্টার দ্বারা। ওকে, তাহলে এইটা নিয়ে আমরা ডিটেলসে আসবো একটু পরে, রাইট? তাহলে এবার দেখো আমি যদি বলি একটু আগের যে টেবিল ছিল সেই টেবিলে R8 থেকে R15 বলে কিছু স্পেসিফিক রেজিস্টার ছিল। সেই রেজিস্টারগুলো দেখো বলা হচ্ছে পেন্টিয়াম 4 কোর 2 এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আমার 8086 এগুলো কোনোভাবেই নাই। সুতরাং আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য বললাম যে এগুলা প্রত্যেকটা 64, 32, 16 এবং 8 হিসেবে ব্যবহার হতে পারে, রাইট? মনে আছে নিশ্চয়ই। এই যে দেখো আমি এখানে লাইন টেনে কিন্তু এখানে দেখাইছি আমি 8 ডিজিট হিসেবে ব্যবহার করতে পারি, 16 ডিজিট হিসেবে ব্যবহার করতে পারি, 32 অথবা 64। কিন্তু এই লিস্টের এইগুলো আমার 8086 এ নাই। যেহেতু নাই, যার জন্য আমরা আরো ফার্দার এদের অ্যাপ্লিকেশন বা কাজ পড়বো না, কারণ আমাদের দরকার নেই, আমরা 8086 কে টার্গেট করে আগাচ্ছি। জাস্ট হিন্টস দেওয়ার জন্য বললাম যে যদি তোমার R8 থেকে R15 রেজিস্টার সম্পর্কে বলা থাকে কোথাও, তার মানে বুঝতে হবে সেটা হায়ার ভার্সন মাইক্রোপ্রসেসরের জন্য প্রযোজ্য। ওকে, তাহলে এবার দেখো 64 বিট হোক আর 32 বিট হোক, যেটাই হোক না কেন, আমি যদি 8 বিট পোর্শন নিয়ে কাজ করি তাহলে অবভিয়াসলি তার রাইট মোস্ট সাইডকে বলতেছি লোয়ার, আর হায়ার বা তার থেকে রাইট মোস্ট 8 বিট না নিয়ে তারপরের 8 বিট থেকে 16 বিট নিয়ে যদি কাজ করি তাকে তাহলে বলতেছি বাইটের হায়ার পার্ট।
অর্থাৎ ওই যে AL আর AH এর কথা আমি এখানে যদি বলি, তাহলে দেখো 16 বিটের মধ্যে আমি লো আর 8 বিট নিয়ে যদি কাজ করি তাহলে AL এর কথা বলবো, হাই আর 8 বিট নিয়ে করলে AH এর কথা বলবো। ওকে, এটি এখানে একটু জাস্ট হিন্টস দিয়ে এই জিনিসটা ডিসকাস করার চেষ্টা করা হয়েছে। তাহলে এবার আসো স্পেশাল পারপাস। সুতরাং আমরা অলরেডি জেনারেল পারপাস নিয়ে শুরু করলাম, কিন্তু মাঝপথে আমার স্পেশাল পারপাস রেজিস্টারও চলে আসতেছে। কারণ দেখো আমরা অলরেডি স্পেশাল পারপাস রেজিস্টার কাকে বলে, অর্থাৎ এর ক্ষেত্রে ডেডিকেটেড কাজের জন্য ব্যবহার হবে। অলরেডি বলে ফেলছি আইপি এসপি এই দুটো দেখো ফিক্সড। তাহলে এখন বাকি থাকলো ফ্ল্যাগ। ইনফ্যাক্ট আমার স্পেশাল পারপাসের ক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই 4টা সেগমেন্ট রেজিস্টার, আর বাদ বাকি এই 3টা ছিল নর্মাল রেজিস্টার। তাহলে নর্মাল রেজিস্টারের মধ্যে আইপি এসপি অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, বাকি থাকলো শুধুমাত্র ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের ক্ষেত্রে দেখো আমরা একটু পরে আসতেছি, তার আগে আমি যদি বলি আইপি এসপি অলরেডি জানি আইপি ব্যবহার হবে সরাসরি কোড সেগমেন্টকে অ্যাক্সেস করার জন্য। তার মানে কোড সেগমেন্ট বলতে কি, যে জায়গায় আমি কোড স্টোর করে রাখছি। তার মানে অবভিয়াসলি আইপির ভ্যালু এক এক করে বাড়া মানে তার এক এক স্টেপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়া। ওকে, একইভাবে এসপির ক্ষেত্রে বলতে পারি সেটা অবভিয়াসলি মেমোরির ওই লোকেশনকে অ্যাক্সেস করবে যেটা কিনা স্ট্যাক সেগমেন্টকে হাইলাইট করে। আশা করি ধরতে পারছো। তাহলে এবার আসো ফ্ল্যাগ নিয়ে যদি বলি, ফ্ল্যাগ আর কিছুই না, কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে ওই ইনস্ট্রাকশনের এক্সিকিউশন হওয়ার পরের যে কন্ডিশন, যোগ বিয়োগ গুণ ভাগ হওয়ার পরের নাম্বারটা কি ঋণাত্মক হলো, ধনাত্মক হলো, পজিটিভ নেগেটিভ হলো, নাকি অনেক বড় সংখ্যা হয়ে গেছে, জিরো হলো, এই যে কন্ডিশন বা এই যে অবস্থা তাকে ইনডাইরেক্টলি হিন্টস দেওয়া বা তার রেজাল্ট ধরে রাখার যে ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনটা ধরে রাখে সাধারণত ফ্ল্যাগ রেজিস্টার। তাহলে আমি বলতে পারি এক কথায় ফ্ল্যাগস বা ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে ইন্ডিকেট দ্য কন্ডিশন অফ দ্য মাইক্রোপ্রসেসর অ্যান্ড কন্ট্রোল ইটস অপারেশন। তাহলে কন্ডিশন বলতে বোঝাচ্ছি যে কি অবস্থায় আছে সেটা বোঝানো, এবং ওই অবস্থা থেকে পরবর্তী কাজ কি হবে সেটাও অনেক সময় অ্যাডজাস্ট করা যায় এই ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাস দেখে, যার জন্য বলা হচ্ছে ইট কন্ট্রোলস ইটস অপারেশন। কি হবে পরবর্তীতে কি করব আমরা একটু পরেই দেখবো, এটার মোক্ষম উদাহরণ আমরা দিব। ওকে, তাহলে এবার আসো আমি এখানে এই লাইন পড়ার আগে সরাসরি দেখাই। 8086 এর ক্ষেত্রে আমরা বলছি যে আমার ফ্ল্যাগ রেজিস্টারটা হচ্ছে 16 বিটের। তাহলে দেখো 16 বিটের মধ্যে আমি যদি লিস্ট সিগনিফিকেন্টকে 0 বলে শুরু করি, 0 1 2 3 এরকম করে আগাই, তাহলে আমার এই এতটুকু দেখানো উচিত ছিল 8086 এর ক্ষেত্রে। কিন্তু দেখো এই ছবিতে মাত্র 11 অর্থাৎ 12টা বিট দিয়ে আমি দেখায় ফেলতেছি 8086 8088 80186 এন্ড সো অন। অর্থাৎ অবলিক দিয়ে বোঝাচ্ছি শুধু 8086 না, অন্যগুলোর ক্ষেত্রে এইটুকু অংশই প্রযোজ্য। তার মানে কি, যদিও আমি 16 বিটের সাইজ রাখছি কিন্তু তার মধ্যে 12 বিটের ব্যবহার আমি করি, বাদ বাকিগুলো আমি করি না। 12 বিটের মধ্যে ইনফ্যাক্ট যেগুলো এমটি, খেয়াল করে এই 3টা, এগুলা কোনোভাবেই ব্যবহার হয় না। তাহলে 12 থেকে 3 বাদ গেলে 9। তাহলে দেখো শুরুতে আমি বলছিলাম 6টা স্ট্যাটাস আর 3টা হলো কন্ট্রোল, মনে আছে নিশ্চয়ই, কন্ট্রোল বিট। তাহলে এইখানে দেখো 6টা স্ট্যাটাস কোনগুলা, স্ট্যাটাসকে আমি বলতেছি ওভারফ্লো, সাইন, জিরো, অক্সিলারি, প্যারিটি এন্ড ক্যারি, এই 6টাকে বলতেছি আমি স্ট্যাটাস ফ্ল্যাগ। আর 3 কন্ট্রোল কোনটা, এই ডিআইটি, ডিরেকশন, ইন্টারাপ্ট এবং ট্র্যাপ, এই 3টাকে বলতেছি আমি কন্ট্রোল ফ্ল্যাগ। ওকে, তাহলে এখন আমি দেখো এখানে এক একটা লেটার দেখে এক একটা ডেফিনেশন বা এদের কি বলবো টাইটেলটা বললাম। ওভারফ্লো, ও দিয়ে ওভারফ্লো, এস যে সাইন। সুতরাং এখানেও একই কথা, যে ফার্স্ট টাইম দেখে মনে হবে যে মনে রাখা সম্ভব না, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা তখন খুব সহজেই এই জিনিসগুলা বাই ডিফল্ট তোমার মাথায় চলে আসবে। ওকে, তাহলে দেখো 16 বিটের মধ্যে আমি এখানে 8086 কে যদি বলি তাহলে আমার মাত্র 12 বিট ব্যবহার হচ্ছে, বাদ বাকিগুলা আনইউজড। তাহলে এখানে ভিতরের 3টা এবং বাইরের 12 13 14 15 আনইউজড। কিন্তু আমি যদি আরো হায়ার ভার্সনে যাই, ফর এক্সাম্পল 286 এ যদি নিয়ে চিন্তা করি, তাহলে 286 এ 12 নম্বর বিটের পজিশনকে আমি আর এমটি রাখি না, আইওপি বলতেছি, আইওপি 0 আইওপি 1। তাহলে আইওপি দিয়ে কি হয়, এগুলো আমার 8086 এর মধ্যে যেহেতু নাই, আই উইল নট ডিসকাস ফার্দার। ঠিক আছে, কিন্তু যদি এবার 8086 এর পরিবর্তে আমি যদি বলতাম 386,
তাহলে দেখো সেই নিচের 16 বিটের মধ্যে 11 বিট হুবহু 8086 এর মতো, বাদ বাকি আরো ফার্দার কিছু আসছে। তাহলে এখানে ভিএম আরএফ এগুলো আসতেছে। সুতরাং এই কারণে আমি বলতে পারবো না যে 8086 সম্পর্কে পড়লে আমি বাকিগুলাকে নতুন করে পড়তে হবে, কারণ বাকিগুলোর মধ্যে তো এই অংশটা অলওয়েজ কমন। সুতরাং যা এডিশনাল জানতে হচ্ছে এই স্পেসিফিক ফ্ল্যাগের ডেফিনেশন জানতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো খুব সহজে, একেবারে গোড়ার কথা যদি বলি, যদিও আমরা 8086 নিয়ে আলোচনা করছি, কিন্তু ইউ ক্যান গো বিয়ন্ড দ্যাট। পেন্টিয়াম 4 অথবা আরো হায়ার যদি ভার্সন যাও, কোর i7 যাও, ভিতরের অংশ হুবহু সেম। ওকে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই যে সিকোয়েন্স দেওয়া আছে, এই সিকোয়েন্স কোনো অবস্থাতে আমি ওলট পালট করতে পারবো না। অর্থাৎ আমার বিট পজিশনে যেখানে ক্যারি ফ্ল্যাগ ইন্ডিকেট করে 0, আমাকে 0তেই বসাতে হবে। আমি লেখার সময় এ পি সি না লিখে এ সি পি লিখে ফেললাম বা পি এ সি লিখে ফেললাম, এভাবে উল্টাপাল্টা করলে কোনো অবস্থাতেই হবে না। কারণ আমি যখন ফ্ল্যাগ রেজিস্টারকে কাজে লাগাবো, তখন আমার স্পেসিফিক কোন বিটের কি কাজ বা কোন বিট কি ধরে রাখছে সেটা জানতেই হবে। সুতরাং এখানে একটা এডিশনালি মুখস্থ কথা বলবো যে এই সিকোয়েন্স তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি ছাত্র জমানায় কিভাবে মনে রাখতাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু আগে এখনকার রাজুক ভবন দেখা যায়, রাজুক ভবনের উপরে যে ঘড়িটা ছিল, ওটা ইনফ্যাক্ট ঢাকা শহরের প্রথম ওয়াল ঘড়ি, বিল্ডিং এর মধ্যে ঘড়ি, এবং ওইটাকে ডিআইটি বিল্ডিং বলা হতো। তোমরা জানো কিনা আমি জানি না, ডিআইটি বিল্ডিং, রাজুক বিল্ডিং কে তখন ডিআইটি বিল্ডিং বলা হতো। তো আমি ওইভাবে মনে রাখতাম যে ওই দেখা যায় ডিআইটি বিল্ডিং। আর আমি যেহেতু আমরা ছাত্র অবস্থায় এখন ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াচ্ছি ঠিকই, কিন্তু এককালে ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স, তো এখানে সংক্ষেপে এপিসি বলা হতো, অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওই হিসেবে আমার ক্ষেত্রে এটা মনে রাখা খুব সহজ ছিল। তাহলে আমি মনে রাখছি ওই দেখা যায় ডিআইটি বিল্ডিং, লাস্টে এপিসি আমার ডিপার্টমেন্টের নাম, মাঝখানে এসজেড। দেখো লাস্ট ক্লাসে আমি এস পর্যন্ত তোমাদের সঙ্গে ডিসকাস করতে পারছিলাম, জেড কিন্তু বলতে পারি নাই, মনে আছে কিনা দেখো। আমার মনে নাই তোমাদের সেকশন বা অন্য কোনো সেকশন, যেহেতু পরপর 3 সেকশন পড়াই, সুতরাং কোন সেকশনে যে এখানে আটকে গেছিলাম। ইনফ্যাক্ট ফ্ল্যাগ রেজিস্টার বলার সময় ওই দেখা যায় ডিআইটি বলে এস আর বলতে পারছি না, তার মানে কি আমাকে অবভিয়াসলি এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তুমি যে ছন্দ বা যেভাবেই তুমি মনে রাখতে পারো না কেন, ওইটা তোমাকে প্র্যাকটিস করে লিখতেই হবে, উপায় নাই। তাহলে এবার আসো আমি এই প্রত্যেকটা রেজিস্টারের কাজ বললে আমার মোটামুটি ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে বলা শেষ হবে। তাহলে খেয়াল করে দেখো, ও স্ট্যান্ডস ফর ওভারফ্লো আমি কিভাবে মনে রাখলাম দেখো। এবার যদি পরের স্লাইডে যাও, এবার আমি ইনফ্যাক্ট লেফট মোস্ট থেকে না শুরু করে রাইট মোস্ট থেকে এইভাবে আগায় যাচ্ছি, প্রত্যেকটা ডেসক্রিপশন দিয়ে যাবো। তাহলে সি স্ট্যান্ডস ফর ক্যারি, ওকে, পি স্ট্যান্ডস ফর প্যারিটি, দেন আগাও, এ স্ট্যান্ডস ফর অক্সিলারি ক্যারি, এই কারণে অক্সিলারির এ, জেড স্ট্যান্ডস ফর জিরো, এস স্ট্যান্ডস ফর সাইন, টি স্ট্যান্ডস ফর ট্র্যাপ, আই ইন্টারাপ্ট, ডি ডিরেকশন, ও ওভারফ্লো। সুতরাং তুমি এই প্রত্যেকটার ওয়ার্ডের প্রথম লেটারটা নিয়ে যদি চিন্তা করো, তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্টারের মানে ও হোয়াট ও স্ট্যান্ডস ফর, এটা খুব সহজে মনে রাখা সম্ভব। এখন আরো সহজ হবে যদি এর কাজ বুঝি, মানে কোনটার কি কাজ, তাহলে দেখো খুব সহজে এটা মনে রাখা সম্ভব। আমি এটা থেকে বের হয়ে ইয়েতে যাই হোয়াইট বোর্ডে, তাহলে হয়তো আশা করি আর একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, আমি যদি দুইটা নাম্বার যোগ করি, ফর এক্সাম্পল আমি দুইটা নাম্বার যোগ করছি 9 আর 3, তাহলে এই 9 আর 3 ডেসিমাল নাম্বারের যোগ করে আমি এখানে বলতে চাচ্ছি যে রেজাল্ট কত। তাহলে 9 আর 3 12, আমরা জানি 12-র 2 থাকে, হাতে থাকে 1, তাহলে সেই একটাকে এবার পরের ডিজিটের সঙ্গে আমরা যোগ করি। তাহলে এই দুই ডিজিটই যেহেতু 9 এবং 3-এর ক্ষেত্রে 0 0 ছিল, তাহলে এই দুই প্রথম ডিজিটে যোগ করে যেটা এক্সট্রা গেল, 10-এর বেশি গেল, তাকে বলতেছি ক্যারি। মনে আছে নিশ্চয়ই। এই ক্যারি এবার 1 শূন্যের সঙ্গে যোগ হয়ে 1, 1-এর সঙ্গে 0 যোগ হয়ে 1, তার জন্য আমরা বলি এইবার এই ক্যারিটা এখানে এসে 12 হয়েছে। তাহলে আমার এখানে ক্যারি বলতে বোঝাচ্ছি যদি লোয়ার ডিজিট থেকে পরের ডিজিটে কোনো সংখ্যাকে আমার পাঠাতে হয়, তাহলে তাকে বলতেছি ক্যারি। তাহলে এখানে এই ক্যারি ফ্ল্যাগের অবস্থাটাও তাই, অর্থাৎ যদি কোনো কারণে আমার এডিশন বা সাবট্রাকশনের
ক্ষেত্রে বলি নে, মনে করো বললাম ফর এক্সাম্পল 27 বিয়োগ করো 9, তাহলে আমি কি জানি 9 যেহেতু 7-এর চেয়ে বড়, আমি 1 নিয়ে আসি। তাহলে 1 নিয়ে আসা মানে হচ্ছে এই 7-এর সঙ্গে আমি 10 যোগ করে দিচ্ছি, যেহেতু এটা ডেসিমাল নাম্বার, সুতরাং হায়ার ডিজিট থেকে 1 নিয়ে আসাটাকে বলতেছি বড়, কারণ 9 7 থেকে বাদ যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি বড় করে নিয়ে একে 17 করলাম, 17 থেকে এবার 9 বাদ দিলে আসতেছে 6, আর যেহেতু 1 বড় করে ফেলছি সুতরাং এখান থেকে থাকতেছে 1। তাহলে আমি এখানে বলতে পারি যদি কোনো সাবট্রাকশন বা এডিশনের ক্ষেত্রে হায়ার ডিজিটে বা আগের ডিজিটে কোনো সংখ্যা পাঠাতে হয় বা কোনো সংখ্যা যদি নিয়ে আসতে হয় বিয়োগের ক্ষেত্রে, তাহলে আমি সেই সিচুয়েশনটাকে ইন্ডিকেট করার জন্য আমি ক্যারি ফ্ল্যাগের স্ট্যাটাস 1 করে দেব। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের সময় যদি ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে থাকে, তার মানে অবভিয়াসলি যোগের ক্ষেত্রে আমার পরের ডিজিটে ক্যারি গেছে, আর বিয়োগের ক্ষেত্রে আমি বলতে পারি অবভিয়াসলি বড় হয়ে আসছে। বোঝা গেল? এটাই এখানে বলা হচ্ছে, দেখো সি ক্যারি হোল্ডস দ্য ক্যারি আফটার এডিশন অর বড় আফটার সাবট্রাকশন। ক্লিয়ার গেল? এবার আসো প্যারিটি। হোয়াট ডাজ দিস প্যারিটি মিন? প্যারিটি দেখো খুব সহজে বোঝানো যায় যে যদি কোনো কারণে আমার একটা নাম্বারের মধ্যে, এবার আমি ডেসিমাল নাম্বার সিস্টেম না করে বাইনারি সিস্টেমে যাচ্ছি, 1010 বাইনারি। এই বাইনারি নাম্বারে 4 ডিজিট বাইনারিকে কতটা 1 আছে সেটাকে বলা হয়, যদি ইভেন সংখ্যক 1 থাকে তাহলে তাকে বলা হচ্ছে ইভেন প্যারিটি, আর যদি অড সংখ্যক থাকে, মনে করো 0010 হলো, তাহলে আমি এখানে 1 3 5 এই সংখ্যাকে বলতেছি, অর্থাৎ কয়টা 1 আছে সেই সংখ্যা যদি অড সংখ্যক হয় তাহলে আমি তাকে বলছি অড প্যারিটি। তাহলে অবভিয়াসলি আমার প্রথম নাম্বারটা হচ্ছে ইভেন প্যারিটি, পরের নাম্বারটা হচ্ছে অড প্যারিটি। তাহলে ইভেন প্যারিটিকে আমি প্রকাশ করার জন্য পি ফ্ল্যাগ বা পি বিটটাকে সাধারণত দেওয়া হয় 1, আর অডের ক্ষেত্রে পি ফ্ল্যাগের বা পি বিটটাকে দেওয়া হয় 0। তাহলে আমি এখানে মনে রাখছি কিভাবে, দেখো অড লিখতে যেহেতু ও লেখা লাগে, এই ওটাকে আমি এখানে মনে করতে পারি সাবস্টিটিউটেড। এটা এখানে বলে দেওয়া আছে, দেখো প্যারিটি ইজ দ্য কাউন্ট অফ ওয়ান্স ইন এ নাম্বার এক্সপ্রেসড অ্যাজ ইভেন অর অড। এই নাম্বার বলতে অবভিয়াসলি এটা বাইনারি নাম্বার বোঝাচ্ছে। তাহলে আমি যদি ইভেন সংখ্যক 1 পাই তাহলে তাকে বলতেছি ইভেন প্যারিটি, আর ইভেন প্যারিটি হলে পি ফ্ল্যাগের স্ট্যাটাস হবে 1, আর যদি 0 হয় তাহলে সেটা হবে অড প্যারিটি। বোঝা গেল? তাহলে এরপর এখানে একটা উদাহরণ দিলাম, 3টা যদি থাকে তাহলে অবভিয়াসলি এটা একটা অড, সুতরাং আমার প্যারিটি হবে অড প্যারিটি বা পি হবে 0। আর যদি নাম্বারটার কোনো 1 নাই থাকে তাহলে সব যদি 0 হয় তাহলে অবভিয়াসলি কিছুই নাই, 0 সংখ্যক 1, সুতরাং 0 নাম্বার ইটসেলফ ইজ এ ইভেন নাম্বার, সুতরাং অবশ্যই এখানে তখন ইভেন প্যারিটি হবে। বোঝা গেল? তাহলে এই প্যারিটির ব্যবহার কোথায়? প্যারিটির ব্যবহারটা একটা দিতে পারি, যদিও এটা মানে খুব মানে নাইভ ওয়েতে দিচ্ছি, খুব এলিমেন্টারি ওয়েতে দিচ্ছি। খেয়াল করো কিভাবে, যে আমি যদি বলি কোন একটা নাম্বার আমি পাঠালাম 1010 এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালাম, এখন এই আসার সময় কোনো নয়েজ এই নাম্বারটাকে চেঞ্জ করে দিল 0010, অর্থাৎ এই ফার্স্ট বিটটাকে চেঞ্জ করে দিল। তাহলে আমি যদি এই নাম্বার পাঠানোর সময় প্যারিটি ফ্ল্যাগটাকে আমি p = 1 করে পাঠাই, এই নাম্বারটা যখন রিসিভ হলো 0010 হিসেবে, তখন পি ফ্ল্যাগটাও আসছে 1 হিসেবে। তাহলে আমি এই প্যারিটি ফ্ল্যাগ চেক করে কিন্তু বলে দিতে পারি যে নাম্বারটার মধ্যে ভুল আছে কি নাই। তাহলে দেখো ছিল ইভেন প্যারিটি, রিসিভ করেও পাবো আমি ইভেন প্যারিটি, কিন্তু প্যারিটি চেক করে দেখলাম অড হয়ে গেছে, যেহেতু একটা হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি এই নাম্বারটার মধ্যে কোনো একটা ভুল হয়ে গেছে। তাহলে বলতে পারি ইনডাইরেক্টলি প্যারিটি ফ্ল্যাগ চেক করে আমি কোনো ট্রান্সফার সিস্টেমে বা কমিউনিকেশন সিস্টেমে আমি এরর আসছে কিনা সেটা চেক করছি। দেখো এটা বললাম খুব এলিমেন্টারি ওয়েতে। কেন? নয়েজ শুধু একটাকে চেঞ্জ করলো, যদি এটাকে সঙ্গে এটাকেও চেঞ্জ করে এটাকে 1 করে দেয়, তাহলে আমি পাঠাইলাম 1010 আর রিসিভ করলাম 0110, প্যারিটি চেক করে দেখলাম এটা ঠিক আছে, প্যারিটি ইভেন, সুতরাং আমার এখানে সেন্ডার পাঠাইছে ইভেন, আমি এখানে রিসিভ করে পাইলাম ইভেন, তার মানে এই নাম্বার ঠিক আছে। দেখো বাস্তবে কিন্তু সেটা হলো না, কারণ আমার নাম্বার ছিল 1010, এখন হয়ে আছে 0110, সুতরাং ডাটা কিন্তু সেম না। তাহলে আমি
বলি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে প্যারিটি ক্ষেত্র বিশেষে চেক প্যারিটি হিসেবে কাজ করতে পারে বা এরর চেক হিসেবে কাজ করতে পারে, সব সময় যেটা এফেক্টিভ হবে তা কিন্তু না। তাহলে আমি অনেকগুলোর মধ্যে প্যারিটি ফ্ল্যাগের ব্যবহার একটা উদাহরণ দিচ্ছি, খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে হয়তো এটা এরর আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার হতে পারে। ক্লিয়ার? আশা করি দুইটা উদাহরণ বুঝলা। এবার আসো পরেরটা, নেক্সট অক্সিলারি ক্যারি। এটা খুব ইন্টারেস্টিং। অক্সিলারি ক্যারি দেখো বলা হচ্ছে যদি দুইটা নাম্বারের মধ্যে, আমি একটা নাম্বার লিখি আগে, 1010 লিখলাম, 0010 লিখলাম, ওকে, অথবা এটাকে 1ই করে দিই ইনিশিয়ালি 1010। আর একটা নাম্বার লিখলাম 0001, এটাকে লিখলাম 1001। এই নাম্বারটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে খেয়াল করে দেখো, 0-র সঙ্গে 1 যোগ হয়ে 1 আসতেছে, ক্যারি আসতেছে? কোনো ক্যারি কি আসবে? আমি বাইনারি যোগ করছি, আশা করি নাই, সুতরাং ক্যারি ফ্ল্যাগ এখানে আপাতত 0। এবার 1 0-র সঙ্গে যোগ করো, তাতেও ক্যারি নাই। 0-র সঙ্গে 0 যোগ করো, 0। এইবার যদি যোগ করো 1 1 এ 0 আসবে, এখানে যাচ্ছে ক্যারি। তাহলে বলা হলো যদি 0 পজিশন 1 2 3 এরকম করে যদি পজিশন নাম্বারিং করি, তাহলে যদি আমার নাম্বারটার মধ্যে থার্ড এবং ফোর্থের মধ্যে কোনো ক্যারি থাকে, থার্ড থেকে ফোর্থের মধ্যে যদি কোনো ক্যারি থাকে, তাহলেই আমার এই অক্সিলারি ক্যারি বা এ ফ্ল্যাগটা 1 হবে। একইভাবে যদি যোগ না করে বিয়োগ করতাম, তাতে আমি বলতে পারতাম 4 থেকে 3-এ যদি আমি কোনো বড় নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ক্যারিটা 1 হবে। এটাই এখানে বলা হয়েছে যে অক্সিলারি ক্যারি হোল্ডস দ্য ক্যারি, এটাকে হাফ ক্যারিও বলে ইনফ্যাক্ট, যেহেতু 3 থেকে 4-এ যাচ্ছি এই জন্য হাফ বলা হয়। কেন বলা হচ্ছে একটু পরে আসতেছি। আফটার এডিশন অর দ্য বড় আফটার সাবট্রাকশন বিটুইন দ্য বিট পজিশন 3 and 4 অনলি। আমি যদি এভাবে বলি, তাহলে আগের ক্ষেত্রে আমি বলছিলাম ক্যারির ক্ষেত্রে যে কোনো নাম্বারের মধ্যে ক্যারি বড় হলেই ক্যারি ফ্ল্যাগ 10 হবে। সাধারণত এটা আমি বিট ওয়াইজ না চিন্তা করে, কারণ আমি এই পজিশনে ক্যারি পাই নাই, তারপরের পজিশনে পাইতেও পারি, তাহলে আমার ক্যারি কি হবে, আগেরটাকে ধরবো না পরেরটাকে ধরবো? সাধারণত এইভাবে আমার বলা উচিত হয় নাই। ক্যারি ফ্ল্যাগটা আসবে সবার শেষে, পুরো নাম্বার যোগ করার পরে লাস্ট ডিজিটের মধ্যে যদি কোনো ক্যারি থাকে, তাহলেই তোমার এই ক্যারি ফ্ল্যাগটা 1 or 0 হবে। ইন বিটুইন 1 থেকে 2, 2 থেকে 3 এর মধ্যে হলে ক্যারি ফ্ল্যাগ উইল নট চেঞ্জ ইটস স্ট্যাটাস। ক্লিয়ার? কিন্তু এই পুরো যোগের মধ্যে যদি 3 আর 4-এর মধ্যে আমার ক্যারি থেকে থাকে, তাহলে ক্যারি ফ্ল্যাগ 0 1 না হলেও অক্সিলারি ক্যারি উইল বি 1। যেমন ফর এক্সাম্পল এখানে যে উদাহরণটা দিয়ে রাখছিলাম, 1 1 এ 0 আসলো, ক্যারি গেল 1, যার জন্য অক্সিলারি ক্যারি 1 হলো। এবার এই 1 এর সঙ্গে 0 যোগ হয়ে 1 আসছে, 1 1 এ 0 হয়ে ক্যারি যাচ্ছে 1। তাতেও আমি কিন্তু ক্যারি ফ্ল্যাগটাকে 0 থেকে 1 করব না, আরো ফার্দার আগাও, 1 1 এ 0 1 1, এটা 1। ফাইনালি দেখো এই লাস্ট ডিজিট থেকে কিন্তু কোনো ক্যারি যায় না, যার জন্য এই দুইটা নাম্বারের যোগে ক্যারি ফ্ল্যাগ উইল বি 0, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ উইল বি 1। ওকে, কি হলো আশা করি বুঝতে পারছো। তাহলে এই দুইটাতে ইনফ্যাক্ট সবচেয়ে বেশি কনফিউশন হয় যে অক্সিলারি ক্যারি আর ক্যারির মধ্যে পার্থক্য কি। ক্যারি হবে সব যতটা ডিজিট দেওয়া আছে লাস্ট ডিজিটের সঙ্গে যদি কোনো পরের ডিজিটে ক্যারি থাকে তাহলে, আর অক্সিলারি ক্যারি হবে ওই নাম্বারের মধ্যে যদি 3 আর 4 পজিশনে যদি নাম্বার থেকে থাকে। ফর এক্সাম্পল আমি বললাম 001 100, এই দুইটা যোগ করো, তাহলে এই দুইটার মধ্যে ইনফ্যাক্ট 3 আর 4 নম্বর বিট পজিশন নাই, সুতরাং অক্সিলারি ক্যারি এই পরের উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য না। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো জিরো ফ্ল্যাগ। সুতরাং এই যে যোগ করলাম, করে দেখো একটা রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা যদি সামহাও যোগ করে বা বিয়োগ করে আমি 0 পেতাম, সবগুলো যদি 0 চলে আসতো, তাহলে আমার জিরো ফ্ল্যাগ উইল বি 1। বি কেয়ারফুল, 1 ইন এ সেন্স একে বলা হচ্ছে ট্রু ফ্ল্যাগ। 1 হলে ট্রু, 0 হলে ফলস। তার মানে আমি বলতে পারি যে যদি যোগফল 0 হয়, তাহলে আমার জিরো ফ্ল্যাগ উইল বি ট্রু অথবা 1। আর যদি 0 না হয়, তাহলে আমি বলতেছি ফলস অথবা z ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে এই উদাহরণে বলতে পারি z ফ্ল্যাগ উইল বি 0। তাহলে জিরো ফ্ল্যাগ
shows that the result of an arithmetic or logical operation is 0 or not. ঠিক আছে, সুতরাং এটা যেহেতু কন্ডিশন ধরে রাখছি কোন একটা অপারেশনের পরে রেজাল্ট 0 হলো, জিরো ফ্ল্যাগ উইল বি 1. হোয়াট অ্যাবাউট সাইন ফ্ল্যাগ? এটা একটু ইন্টারেস্টিং। আমার যোগ বিয়োগ করার সময় আমি নাম্বারটা যদি দুই ধরনের নাম্বার হয়, একটাকে বলা হয় সাইন নাম্বার, আরেকটাকে বলা আনসাইন নাম্বার। সাইন এন্ড আনসাইন। মানে দেখো আমি লিখতে পারতাম 5, তাহলে এই 5-এর ক্ষেত্রে আমি প্লাসও দেইনি মাইনাসও দেইনি, সেটা একটা সাইন অথবা আনসাইন, দুইটার যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। কিন্তু আমি বললাম -5, তাহলে এই ক্ষেত্রে অবভিয়াসলি মাইনাসটা একটা সাইন নাম্বার হিসেবে আসবে। তাহলে এই 5টা আসতেছে ইনফ্যাক্ট সাইন আনসাইন দুইটা হিসেবে আমি ব্যবহার করতে পারি। সাধারণত স্পেসিফিক্যালি কিছু বলে না দেওয়া থাকলে আমরা আনসাইন ধরি। তাহলে আমি এইভাবে যদি এখন এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারটাকে যদি সাইন বলে আগাই, তাহলে যোগ বিয়োগ করার পর এই নাম্বারটা আইদার পজিটিভ অথবা নেগেটিভ হতো। তাহলে যদি পজিটিভ হয় তাহলে সাইন ফ্ল্যাগ উইল বি 0, সরি ভুল বললাম, না ঠিকই আছে, সাইন ফ্ল্যাগ উইল বি 0, রাইট। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি তাকে বলবো সাইন ফ্ল্যাগ উইল বি 1। অর্থাৎ নেগেটিভ নাম্বার ধরে রাখার জন্য আমি সাইন ফ্ল্যাগটাকে 1 করব। আর যদি পজিটিভ নাম্বার হয়, আনসাইন নাম্বার হয়, তাহলে আমি সাইন ফ্ল্যাগটাকে 0 রাখবো। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কয়টা ফ্ল্যাগ নিয়ে আলোচনা করলাম? আমরা এখানে যদি যাই 1 2 3 4 5, 5টা ফ্ল্যাগ নিয়ে আলোচনা করলাম। সবগুলাই হলো আমার স্ট্যাটাস ফ্ল্যাগ। যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে কি স্ট্যাটাস দাঁড়াইছে রেজাল্ট, তার উপরে আমি এই ফ্ল্যাগগুলাকে কন্ট্রোল করছি। এর বাইরে আরেকটা ফ্ল্যাগ আছে যেটাকে বলা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। আমি ইচ্ছা করে স্কিপ করলাম মাঝখানে 3টা, যেটাগুলা কন্ডিশনাল ফ্ল্যাগ। তাহলে এই দেখো ওভারফ্লো ফ্ল্যাগকে বলতেছি যদি কোনো কারণে, খেয়াল করো আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, যে দুইটা নাম্বারের যোগ করলাম, করে আমি মনে করো বললাম 27-এর সঙ্গে 99 যোগ করে রেজাল্ট ধরে রাখার জন্য আমি 2 ডিজিটই দিলাম, তাহলে কি এই দুইটা যোগ করে কি আমি 2 ডিজিটে রাখতে পারবো? অবভিয়াসলি পারবো না, কারণ 99-এর সঙ্গে 27 যোগ করলে 3 ডিজিটের রেজাল্ট হতে 100 সামথিং হতে বাধ্য, 126 হবে, ডেসিমালে বোঝাচ্ছি যদিও। তার মানে অবভিয়াসলি আমার যে লোকেশন দেওয়া আছে তার থেকে যদি বেশি লোকেশন লেগে যায় তাহলে আমি বলবো ওভারফ্লো হয়ে গেছে, কারণ আমার রিকোয়ার্ড স্পেসের মধ্যে আমি এই রেজাল্টটা ধরে রাখতে পারছি। তাহলে এটাও এক ধরনের স্ট্যাটাস। তাহলে ওভারফ্লো অকার্স when সাইন নাম্বার আর অ্যাডেড অর সাবট্রাক্টেড। এটা একটা স্পেসিফিক উদাহরণ দেওয়া আছে, যেমন 27-এর সঙ্গে 99 দুইটাই আমি পজিটিভ ধরে নিচ্ছি, যার জন্য এটা সাইন নাম্বার। এরকম সাইন নাম্বারের ক্ষেত্রে যদি আমি যোগ করি দেখা যাবে যে যেটুকু স্পেস দিছি তার থেকে নাম্বারটা বড় হয়ে যাচ্ছে। এটা একটা স্পেসিফিক সাইন নাম্বারের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় প্রযোজ্য, কিন্তু অন্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যার জন্য এখানে সরাসরি উল্লেখ করছে। ইনডাইরেক্টলি বললে যে সাইজটা আমাকে দেওয়া আছে রেজাল্ট ধরে রাখার জন্য, তার থেকে যদি আমার রেজাল্ট এক্সিড করে তাহলে আমি তখন ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হবে। ওকে, তাহলে এই 6টা হলো আমার স্ট্যাটাস ফ্ল্যাগ। তাহলে বাকি থাকলো ডি, আই এন্ড টি। ডি স্ট্যান্ডস ফর ডাইরেক্ট বা ডিরেকশন, I stands for interrupt, T stands for trap. তাহলে এই তিনটাই হচ্ছে ইনফ্যাক্ট আমার কন্ট্রোল ফ্ল্যাগ। তাহলে কন্ট্রোল ফ্ল্যাগ বলতে এবার আমি বলতে পারি যে কোনো একটা অপারেশন, একটা ছিল রেজাল্ট বের করে রেজাল্টের অবস্থা বুঝে আমি স্ট্যাটাস ফ্ল্যাগগুলো ফিল আপ করলাম, 1 0 দিলাম। আর এটা হচ্ছে ওই রেজাল্টের উপর এবার ডিপেন্ড না করেই আমি পরবর্তী কি কাজ করব সেটা এই 3 ফ্ল্যাগ দ্বারা ইন্ডিকেট হবে। ফর এক্সাম্পল ডিরেকশন ফ্ল্যাগ বলতে বোঝাচ্ছি, দেখো খেয়াল করে আমি এইভাবে যদি বলি ডি যদি 0 হয় তাহলে আমার কিছু কিছু ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যেখানে আমি ডিআই অথবা এসআই অথবা দুইটাই ডিআই এবং এসআই যে ইনস্ট্রাকশনগুলোতে ব্যবহার করব, সেই ইনস্ট্রাকশনগুলোর ক্ষেত্রে এই ডিআই এবং এসআই এর ভ্যালু পরের ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে, 1 করে বাড়তে পারে অথবা 2 করে বাড়তে পারে, এটা ডিপেন্ড করবে, আমরা আসবো পরে। তাহলে এই যে ডিরেকশন ফ্ল্যাগের 0 থাকার কারণে বাই ডিফল্ট ডিআই এসআই এইগুলোর ভ্যালু 1 1 করে বাড়ছে, এগুলো কিন্তু কন্ট্রোল বিট হিসেবে কাজ করবে। অর্থাৎ খেয়াল করো আমরা জানি আজকের ক্লাসে আলোচনা থেকে যে ডিআই এসআই একটা ইনডাইরেক্টলি একটা মেমোরি লোকেশনকে লোকেট করে। মনে করো আমি স্টার্টিং অ্যাড্রেস দিলাম, কথার কথা বলতেছি, ডাটা সেগমেন্ট, তার সঙ্গে এবার এসআই ইউজ করে আমি একটা মেমোরি লোকেশনকে লোকেট করলাম। ওকে, তাহলে ডি ফ্ল্যাগ যদি 0 থাকে তাহলে পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট
হওয়ার জন্য এই এসআই এর ভ্যালু বাই ডিফল্ট 1 করে বা 2 করে বাড়বে। ওকে, তাহলে আমি বলতে পারি কন্ট্রোল ওয়েতে পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য এই এসআই এবং ডিআই ক্ষেত্র বিশেষে দুইটাই অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হচ্ছে, সুতরাং এটা কন্ট্রোল পারপাসে ব্যবহার হবে। তাহলে ডি ফ্ল্যাগ যদি এবার 0 না হয়ে 1 হয় তাহলে ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ তখন এই এসআই ডিআই এর ভ্যালু 1 করে বা 2 করে কমবে। তাহলে দেখো কোনো একটা লোকেশন থেকে পরের লোকেশনে আমি যাব না তার আগের লোকেশনে আমি আসব, সেটা এই ডি ফ্ল্যাগ দ্বারা কন্ট্রোল হচ্ছে, এর জন্য একে বলা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। ইনস্ট্রাকশন কার পরে কে হবে সেই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারছি। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো। এবার আসো ইন্টারাপ্ট। তাহলে আমি যদি বলি এই মুহূর্তে আমাকে বাসা থেকে কেউ ডাকছে, তাহলে আমি কি করব? এটা আমার জন্য এক ধরনের ইন্টারাপ্ট। যেই মুহূর্তে ডাকলো ইশারা দিয়ে হোক আর যা দিয়ে হোক, আমি যেটা অবজার্ভ করলাম, আমি পার্সোনালি ফিল করলাম যে আমাকে কাজ থামাতে হবে, রাইট? এখন একটা মোবাইল ফোন বেজে উঠলো আমার এখানে, তাহলে আমি কি করবো? এই তোমরা একটু দাঁড়াও, মোবাইল ফোনের দিকে তাকায় আমি বুঝলাম যে এটা ইম্পর্টেন্ট কিনা। যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব যে give me a minute or two, I have to receive that call. তাহলে এই যে মাঝপথে একটা কাজ করার মাঝখানে আমি ইন্টারাপ্টেড হলাম, এই আই ফ্ল্যাগ সেটাই ইন্ডিকেট করবে। অর্থাৎ কোনো একটা ফ্ল্যাগ রেজিস্টারে ইন্টারাপ্ট আই ফ্ল্যাগ যদি হুট করে 1 হয়ে যায়, তার মানে বোঝা গেল যে ওই প্রসেসের মধ্যে ইন্টারাপশন হয়েছে এবং প্রসেসর হ্যাভ টু গিভ দ্যাট কন্ট্রোল টু দ্যাট ইন্টারাপ্টেড ডিভাইস। তাহলে আমি এই কাজটাকে মাঝপথে থামাই দিয়ে অন্য কাজ করছি, ইটস এ কাইন্ড অফ কন্ট্রোল। তার মানে আমি বলতে পারি আমি কোড সেগমেন্টে যদি চিন্তা করি, একটার পর একটা লাইন এক্সিকিউট হচ্ছিল, মাঝপথে আমি ইন্টারাপ্টেড হয়ে এই পরের লাইন এক্সিকিউট না করে সরে গিয়ে অন্য কোনো জায়গার কাজ শুরু করলাম, তাহলে এটা একটা কন্ট্রোল ওয়েতে আমি একে সরাই নিয়ে আসলাম, এই কারণে একে কন্ট্রোল ফ্ল্যাগ বলা হচ্ছে। ক্লিয়ার? শুনতে পাচ্ছ কি? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার লাস্ট থাকলো ট্র্যাপ। ট্র্যাপটা খুব ইন্টারেস্টিং। আমি যদি এভাবে বলি তোমাদেরকে যে মনে করো আমি একটা কোড লিখলাম, 100 লাইনের একটা কোড, কিন্তু কোড লিখে আমি কোনো একটা লাইনে ভুল করে বসে আছি। তোমরা কম্পিউটার সায়েন্সের ম্যাক্সিমামই, সুতরাং তোমাদের জন্য এটা খুব সহজ। ডিবাগ করা লাগে, ঠিক ঠিক না? কোনো এক জায়গায় আমার একটা ভুল হচ্ছে বারবার বা প্রবলেম ক্রিয়েট করছে, সেই প্রবলেমটা কোন লাইনে গিয়ে প্রবলেম সেটা আমি আইডেন্টিফাই করতে চাই। তাহলে আমি কি করব? আমি একটা একটা করে লাইন এক্সিকিউট করব এবং করে আমি চেক করব যে এই কোডিং এর করসপন্ডিং আউটপুট যেটা আসছে সেটা এই কোডিং এর অনুযায়ী মিলছে কিনা। যদি মিলে তারপর আমি আবার পরের স্টেপে লাইন এক্সিকিউট করব, করে আবার চেক করব। তাহলে দেখো আমি বলতে পারি ডিবাগিং ফিচারটাকে এক্সিকিউট করার জন্য আমি প্রতিবার এক এক লাইন এক্সিকিউট করে তার রেজাল্টকে নিয়ে অ্যানালাইসিস করে করে আগাচ্ছি। তাহলে এই ট্র্যাপ টি ফ্ল্যাগের কাজ তাই, অর্থাৎ যদি টি ফ্ল্যাগ 1 থেকে থাকে তাহলে আমি প্রত্যেকটা লাইন এক্সিকিউট করেই it will give a status। অর্থাৎ ওই দেখো আমি যদি এবার ফিরত আসি, the trap flag enables trapping through the on chip debugging feature। অর্থাৎ এটাও একটা কন্ট্রোল করছে। আগে যদি ট্র্যাপ ফ্ল্যাগ কিছু না থাকতো তাহলে এক ধারসে সবগুলা এক্সিকিউট হয়ে একবারে রেজাল্ট দেখাতো, আর ট্র্যাপ ফ্ল্যাগ 1 থাকাতে এবার প্রতি লাইন এক্সিকিউট হচ্ছে এবং তার করসপন্ডিং আউটপুট সে স্ক্রিনে হোক বা রেজিস্টারের ডাটা দিয়ে হোক দেখাচ্ছে। তাহলে আমি ট্র্যাপ ফ্ল্যাগটা অনেকটা কন্ট্রোল ওয়েতে ব্যবহার করতে পারবো বা সিকোয়েন্সটাকে কন্ট্রোল করতে পারছি, যার জন্য এই তিনটা ফ্ল্যাগকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। মনে থাকবে? তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে ফ্ল্যাগ রেজিস্টার সহ 14টা রেজিস্টার সম্পর্কে আলোচনা করলাম। এইবার দেখো আমি যদি জেনারেল পারপাস রেজিস্টারের বাইরে এসে সেগমেন্ট রেজিস্টারগুলো নিয়ে যদি আলোচনা করি, স্পেশাল পারপাস নিয়ে যদি বলি, তাহলে অবভিয়াসলি অলরেডি আলোচনা করেই ফেলছি। সিএস, ডিএস, ইএস, এসএস, এই 4টা হলো সেগমেন্ট। আর আমরা 6টাও পেতে পারি এফএস, জিএস এর ক্ষেত্রে, যেগুলোকে বলতেছিলাম সাপ্লিমেন্টারি, এবং অবভিয়াসলি এই দুইটা হায়ার ভার্সনের জন্য প্রযোজ্য। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে আমার সিএসটা হবে কোড সেগমেন্ট এর কোডটাকে বা স্টার্টিং অ্যাড্রেসটাকে ধরে রাখার জন্য। কেন স্টার্টিং অ্যাড্রেস বলতেছি? কারণ আমরা জানি কোড সেগমেন্টে যে ভ্যালু থাকবে, মনে করো আজকের ক্লাসের শুরুতেই এটা এ ছিল, ওইটা কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসের একটা পার্ট ধরে রাখছে, সুতরাং 0 যোগ করলেই
স্টার্টিং অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। তার মানে ইনডাইরেক্টলি আমি বলতে পারি এই কোড সেগমেন্টের এই 16 বিট অ্যাড্রেস ইনডাইরেক্ট ওয়েতে আমার স্টার্টিং অ্যাড্রেসটাকে ধরে রাখছে। একইভাবে ডাটা সেগমেন্টও তাই, এক্সেস সেগমেন্টও তাই। তাহলে আমি কোড সেগমেন্টে রাখবো বা কোড সেগমেন্ট মেমোরি ব্লকে রাখবো ইনস্ট্রাকশনগুলোকে, ডাটা সেগমেন্ট মেমোরি ব্লকে রাখবো ডাটাকে। এক্সট্রা সেগমেন্ট দুই ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, এডিশনাল ডাটা সেগমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, এডিশনাল কোড সেগমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। সাধারণত ডাটা হিসেবেই রাখা হয় দেখে আমরা একে এডিশনাল ডাটা সেগমেন্ট বলছি, ইএস এক্সট্রা। ওকে, আর স্ট্যাক সেগমেন্ট তো অলরেডি বললামই যে স্ট্যাক সেগমেন্ট একটা স্পেসিফিক মেমোরি লোকেশন যেটা কিনা স্ট্যাক পারপাসে ব্যবহার হয়। স্ট্যাকের অ্যাপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে এবার দেখো এফএসজিএস এর কথা বলতে পারি, সাপ্লিমেন্টারি সেগমেন্ট, যেটা কিনা 8086 এ নাই, 386 থেকে অনওয়ার্ডে আছে। যেহেতু 8086 এ নাই, যার জন্য আমরা এগুলাকে আর এত গুরুত্ব দিয়ে পড়ছি না। এখানে কিছু হিন্টস দেওয়া আছে যে কি কারণে উইন্ডোজ কিভাবে ইন্টারনালি অপারেশন করে, এটা জাস্ট বলার জন্য বলা, সুতরাং খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আর এখানে দেখো এবার আবার লাস্ট অফ অল বলতে পারি, আবারও বলছি, যেহেতু আমরা 8086 নিয়ে আছি, রিয়েল মোড নিয়ে আমরা ডিল করব। রিয়েল মোডের ক্ষেত্রে আমরা সব সময় 1 মেগা ফাস্ট 1 মেগাবাইট মেমোরি বা 8086 এর টোটাল ইন্টারনাল মেমোরি 1 মেগাবাইট, আর 8086 বাদে যদি আমরা আরো হায়ার ভার্সনে যাই, রিয়েল মোড নিয়ে যদি কাজ করি, তার ক্ষেত্রেও 1 মেগাবাইটই আসবে, যার জন্য একে রিয়েল মেমোরি, কনভেনশনাল মেমোরি অথবা ডস মেমোরি বলা হচ্ছে। ওকে, আজকের ক্লাস আমি এখানে শেষ করি। লাস্ট এই স্লাইড বলে মানে অলরেডি এটা আমরা ডিসকাস করছি যে সেগমেন্ট এবং অফসেট কিভাবে ব্যবহার করে আমরা মেমোরি অ্যাড্রেস জেনারেট করি, শুরুতেই বলছি। সুতরাং এই পরের যে স্লাইডগুলো আছে এগুলো বাসায় নিজেরা একটু দেখো, এই 29 পর্যন্ত, কারণ এই 29 পর্যন্ত যা আছে সেগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। এখানে হয়তো স্পেসিফিক কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা আছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনফ্যাক্ট এইখান থেকে আবার শুরু করব। দেখো আবার বলতেছি অ্যাড্রেসিং মোড, অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে আমরা ব্রেয়ের বইয়ের চ্যাপ্টার 3 থেকে আমরা ডিসকাশন শুরু করব। ওকে, তাহলে তোমাদের কারো যদি কোনো কোয়েরি থাকে, আমি তো এক তরফা কথা বলেই গেলাম, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে কাইন্ডলি আমাকে প্রশ্ন করো। স্যার, হ্যাঁ বলো। আমাদের এর আগের ক্লাসের রেকর্ডিংটা না, আমি তো দিয়ে রাখছি, আপলোড তো করে রাখছি। কোথায় দিয়েছেন স্যার আপনি? তুমি দেখো, আমি গত ক্লাসেই বলছি শুরুতেই যে আমি তোমাদের ওয়েলকাম মডিউলের মধ্যে ওয়েলকাম যে লিংক দেওয়া আছে, সেই ওয়েলকাম লিংকে যদি যাও, আমি খুলে দেখাই তোমাকে, তো প্রশ্ন করেই বসলা। ভার্চুয়াল ক্লাস লিংকে যদি যাও, তোমাদেরটার ক্ষেত্রে আনফরচুনেটলি আমার এই ড্যাশবোর্ডে নাই, মডিউলটা আসে না। আমি অন্যটাতেই যদি যাই, মনে করো এই 6-এ যদি যাও, এই ওয়েলকাম মডিউলের ওয়েলকামে যদি ক্লিক করো, তাহলে দেখো এখানে আমি অলরেডি একটা ড্রাইভ শেয়ার করে বসে আছি তোমাদের সঙ্গে, যেটার অ্যাক্সেস তোমাদের দেওয়া আছে। এই ড্রাইভে যদি ঢুকো, তাহলে দেখো এরকম একটা 3টা ফোল্ডার দিয়ে একটা গুগল ড্রাইভ ওপেন হবে। একটা ফোল্ডারে রাখছি পিডিএফ, একটা ফোল্ডারে ক্লাস মেটেরিয়াল, যেখানে প্রত্যেক দিনের ক্লাসের এই পিপিটি ফাইল বা ডকুমেন্ট এগুলো যদি দেই আপলোড করব সেখানে। আর রেকর্ডেড ক্লাস লেকচার বলে এইখানে আমি দিয়ে রাখছি করসপন্ডিং লেকচারের, অর্থাৎ তোমাদের সেকশন 5 এর ক্ষেত্রে দেখো লাস্ট 2 ক্লাসের এটা দেওয়া আছে, লেকচার 1, লেকচার 2। স্যার আমাদের এখানে হচ্ছে চাই, পারমিশন চাই। না, তো পারমিশন তো চাওয়ার কথা না, তোমাকে যখনই আমি স্যার অ্যাক্সেস করা যাচ্ছে স্যার। স্যার মাল্টিপল ইমেল লগইন থাকলে আর কি। হ্যাঁ রাইট, মাল্টিপল ইমেল লগইন থাকলে বা তুমি যদি গুগল তোমার নর্থ সাউথের ইমেল অ্যাড্রেস দিয়ে যদি না ঢুকো, তাহলে তুমি অ্যাক্সেস চাবে, জিমেইল দিয়ে ঢুকলে চাবে। সুতরাং সবগুলা থেকে লগ আউট করে নর্থ সাউথের ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকো, তাহলে দেখবে একবারে পেয়ে যাচ্ছ। কারণ ফাইলটা শেয়ার করেই বসে আছি। দেখো আমি যদি দেখাই, শেয়ারিং অপশন যদি খেয়াল করো, তাহলে দেখো নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনিওয়ান ইন দিস গ্রুপ উইথ দিস লিংক ক্যান ভিউ। তাহলে তোমাদের সঙ্গে এই লিংকটা আমি অলরেডি শেয়ার করছি। নর্থ সাউথের ইমেল অ্যাড্রেস দিয়ে যদি ঢুকো, তাহলে তুমি ইজিলি এটা পাবা। ওকে, আশা করি ধরতে পারছো। স্যার আজকের স্লাইডটা তো আপলোড করে দিবেন আজকে না? হ্যাঁ, আজকের স্লাইড আপলোড করে দেবো। রাইট, আমি ইনফ্যাক্ট আমার এখানে 2টা স্লাইড ছিল, কোনটা যে আপলোড করব দেখো 2323 বলে 2টা ছিল, দেখে আমি
নিজেই কনফিউজ ছিলাম আপলোড করার আগে, যার জন্য আমি চেক করতে গিয়ে দেখলাম ক্লাস শেষেই করা ভালো। এখানে ইনফ্যাক্ট মানে দুইটা পিপিটি ফাইল রাখছি, একটাতে একেবারে ডিটেলস আছে আর একটাতে আমার 8086 কে টার্গেট করে তৈরি করা, সুতরাং দুইটাই রাখছি। আমি এখানে একটা আপলোড করব, এই কারণে তোমাদের সঙ্গে আপলোড করিনি ক্লাসের আগে। ওকে, এনিওয়ে, আরো কারো কোনো কোয়েরি আছে কি? নাই, তাই তো? তাহলে আমি রেকর্ডিং অপশন অফ করে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, কাইন্ডলি চ্যাট বক্সে তোমরা অ্যাটেন্ডেন্স দিবা। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আচ্ছা, ভালো কথা, তোমাদের সঙ্গে আগামী শনিবারে ক্লাস কিন্তু হবে, যদিও তোমাদের সেকশনে না, সম্ভবত অন্য সেকশনে। যে 3-4টা সেকশন নিলেই এক প্রবলেম, আমার মনে থাকে না। কোন একটা সেকশনে একজন ক্লাসমেট তোমাদের জিজ্ঞেস করছিল যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, ও মনে করছে আমি ডিউটির দায়িত্ব আসছে আমার কাছে, কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করছি। সুতরাং তোমাদের ক্লাস হবে আগামী শনিবার। ওকে।